অলরাইট, সো আমরা ক্লাস স্টার্ট করতে পারি। এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানলাম, জাভাস্ক্রিপ্ট কী, জাভাস্ক্রিপ্টের কী কী ফ্রেমওয়ার্ক রয়েছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনারা কী কী করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট, জাভাস্ক্রিপ্টের অপারেটর, ডাটা টাইপ এক্সেট্রা এক্সেট্রা। তবে আমরা ইন ডিটেলসে আজকে আরও বেশ কিছু জিনিস আমরা জানবো। তার মধ্যে হচ্ছে ডাটা টাইপ, যে টাইপস অফ ডাটা, কয় ধরনের ডাটা টাইপ রয়েছে জাভাস্ক্রিপ্টে, ভেরিয়েবল নেমিং অ্যান্ড হচ্ছে এরে, ম্যানিপুলেটিং এরে, আর হচ্ছে অপারেটর। সো এই বিষয়গুলো হচ্ছে খুঁটিনাটি আজকে আমরা দেখব, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথমে হচ্ছে আমি আমার যে ওয়েব ডিজাইন ফোল্ডার রয়েছে সেখানে হচ্ছে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এটা ছিল আমাদের ক্লাস 14, আজকে হচ্ছে আমাদের ক্লাস 15, রাইট? ক্লাস আজকে হবে 16, মাঝখানে যে 15 ক্লাস ছিল সেটা তো জাভাস্ক্রিপ্টের ক্লাস ছিল। তো ক্লাস 16-এ আজকে আমরা জাভাস্ক্রিপ্ট দেখব। সো আমি এটাকে কোড এডিটর ওপেন করেছি। সে হচ্ছে আমার প্রজেক্টের ফোল্ডারটি, এবং এখানে আমাদের হচ্ছে ক্লাসের যে ফোল্ডারটি রয়েছে সেটা আমি ওপেন করে নিলাম। এখন আমি একটা ফাইল ক্রিয়েট করেছি, যেটা হবে index.html। আমি আরেকটু জুম করে নিচ্ছি, অ্যান্ড আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে নিলাম, সেটা হবে main.js। main.js বলতে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটি, এবং index.html হচ্ছে আমাদের HTML ফাইলটি। এখন main.js এর মধ্যে আমি আমার হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে লিঙ্ক করে দেবো। সেই লিঙ্ক করার জন্য আমি স্ক্রিপ্টের মধ্যে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করে আমি লিঙ্কটা করতেছি। সো main.js, যেহেতু আমাদের এখানে কোনো ফোল্ডার নেই, ডাইরেক্টলি index.html ফাইলের সাথেই রয়েছে, তো আমরা main.js ফাইলের নামটা আমরা এখানে দিয়ে দিলাম। রাইট? সো এইখানে ডকুমেন্টের জায়গায় হবে জাভাস্ক্রিপ্ট সেকেন্ড ক্লাস, জাভাস্ক্রিপ্ট সেকেন্ড ক্লাস। অলরাইট, তারপর প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে আপনার ডাটা টাইপ, কয় ধরনের ডাটা টাইপ রয়েছে। প্রথমে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট যে ফাইলটি রয়েছে সেখানে আমি একটা ভেরিয়েবল নেব, লেট মেসেজ ইকুয়াল টু হ্যালো, এবং console.log-এর মধ্যে আমি হ্যালো যে মেসেজটা ছিল এই মেসেজটা আমি কনসোল করে দিলাম। যখন আমি কনসোল করে দিলাম তখন আমি এটাকে একটু লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা ডকুমেন্টে কোনো কিছু দেখতে পাচ্ছি না, বিকজ আমরা হচ্ছে যে আমরা কনসোল করেছিলাম। তো এখন হ্যালো চলে এসেছে। তো হ্যালোর মধ্যে যে আমরা ডাটাটা নিলাম, এটা কী ধরনের ডাটা টাইপ? বিকজ যখন প্রোগ্রামিংয়ের কথা আসে তখন বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে। এর আগে HTML CSS আমরা এগুলো চিন্তা করতে হয়নি। তো আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করবো তখন ডাটা টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট। এইখানে যে ডাটা টাইপটা নিলাম এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, এবং স্ট্রিং ডাটা টাইপটি হচ্ছে সবসময় আপনার সিঙ্গেল কোড অথবা ডাবল কোডের মধ্যে আপনাকে নিতে হবে। এরকমভাবে নিতে পারবেন, আপনি সিঙ্গেল কোডের মতো নিতে পারবেন। তো দুইভাবে নিলে কাজ করবে, ঠিক আছে? সিঙ্গেল কোড, ডাবল কোড দুইভাবে আপনি ইউজ করতে পারেন। এবং এখানে সিঙ্গেল কোড এবং ডাবল কোড দুইটার মিনিংই সেম। সো আপনাকে টেনশন করতে হবে না যে দুইটা নিলে আলাদা আলাদা কী কাজ করবে। এবং একবার যখন আপনি ভেরিয়েবল অ্যাসাইন করে দেবেন, যখন আমরা এখানে ভেরিয়েবল অ্যাসাইন করলাম, লেট হচ্ছে কিওয়ার্ড আমাদের ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য, এবং মেসেজ নামক ভেরিয়েবলটার মধ্যে হচ্ছে আমরা টেক্সট যেটা আছে হ্যালো নামের টেক্সট যে স্ট্রিং আছে তার টাইপ, স্ট্রিংটাকে আমরা মেসেজের মধ্যে রাখলাম। তো মেসেজের মধ্যে এখন রাখলাম, এখন আমরা এটাকে প্রিন্ট করতেছি। তো আপনি যদি চান মেসেজের ডাটাটা চেঞ্জ করতে, তাহলে কীভাবে করবেন? ওয়েল, এই ক্ষেত্রে আপনাকে মেসেজ যে এটা আছে ভেরিয়েবলটা, এটাকে আপনি ধরবেন, ধরে ইকুয়াল সাইন দিবেন, যেটা হচ্ছে আমাদের ইকুয়াল সাইনটা যখন আমরা গত পর্বে কথা বলতেছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদের অপারেটর রয়েছে। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে মেসেজের মধ্যে আমি অ্যাসাইন করতেছি একটা ভ্যালু। তো এখানে আপনি ডাটাটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান হ্যালোর জায়গায় অন্য কিছু লাগবেন, সাপোজ ওয়েলকাম এভরিওয়ান, আপনি চেঞ্জ করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট ডাইনামিক, এখানে কাজ করবে, আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে?
এবং আপনি যদি চান এখানে স্ট্রিং না রেখে আপনি নাম্বার রাখবেন, সেক্ষেত্রে আপনি পারবেন। যেমন হচ্ছে 1 2 3 4 5 6 এই নাম্বারটা যদি রাখেন সেক্ষেত্রে আপনার এখানে কাজ করবে, ঠিক আছে, নাম্বার চলে আসছে। এবং নাম্বার যখন আপনি রাখবেন তখন নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে সিঙ্গেল কোড বা ডাবল কোড আপনি দিতে পারবেন না। সো আপনি যখন হচ্ছে যে একটা ভ্যালু আপনি উপর রাখলেন মেসেজ হ্যালো, তো এইটার নিচে যদি আপনি কনসোল লক করেন তাহলে কিন্তু হ্যালোই আসবে, ঠিক আছে, হ্যালোই আসবে। চলুন আমরা দেখে নিই, এই যে উপরে হ্যালো আসবে তারপরে হচ্ছে এটা আসবে। তো এই হ্যালোটা আসার পরে কিন্তু আপনি অ্যাসাইন করতেছেন, তাই হচ্ছে দুইবার করে এটা প্রিন্ট হয়েছে, কারণ আমরা দুইবার দুইটা ভ্যালু প্রিন্ট করছি অ্যাসাইন করার পরে। তো আপনি এইভাবে অ্যাসাইন করার পরে ডাটাটা চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে আপনি এখানে প্রিন্ট করতে পারবেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন উপরে আমরা হচ্ছে যে ভ্যালু যখন মেসেজে অ্যাসাইন করলাম তখন ল্যাট ইউজ করছি, এখানে ল্যাট ইউজ করে নেয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা অলরেডি হচ্ছে ল্যাট নামক কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে মেসেজ ভেরিয়েবলটি অ্যাসাইন করে ফেলেছি। তো আমরা হচ্ছে যে এখানে আর ভেরিয়েবল ডিফাইন করে ফেলেছি, আর নতুন করে আমাদের ডিফাইন করার দরকার পড়বে না। এখন যেহেতু আমরা এটার ভ্যালুর যেই মান আছে, যেই এটার মেমোরিতে যেই টেক্সট বা যে কন্টেন্ট আছে সেটা চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই চেঞ্জ করার ক্ষেত্রে শুধুমাত্র ভ্যারিয়েবলটা কল করে সেটা ইকুয়াল অপারেটর দিয়ে দেন আমরা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা নাম্বারটা দিয়ে বা যে কোনো টেক্সট দিয়ে দিলে এখানে কাজ করবে। সো এরপর আসে নাম্বার। সো নাম্বার ভেরিয়েবলের ক্ষেত্রে আপনার নাম্বার হচ্ছে দুইভাবে কাজ করবে এবং দুইভাবে কাজ করবে তো সেমই কাজ করবে। যেমন আমরা নিলাম লেট নাম্বার ইকুয়াল টু 1 2 3 4 5, ঠিক আছে, এবং সেম নাম্বার এই নাম্বার ইকুয়াল টু নাম্বারের ক্ষেত্রে আপনি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রাখতে পারেন। ফ্লোটিং পয়েন্ট হচ্ছে দশমিক সহ নাম্বারগুলো। আমরা যখন গণিতের ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে দশমিক সহ নাম্বার রাখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে দশমিক সহ। সো আপনি হচ্ছে যে নাম্বার যে ডাটা টাইপটা আছে এটা তো আমরা স্ট্রিং ডাটা টাইপ, আমরা যেটা দেখলাম এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। হ্যাঁ, আমরা সিঙ্গেল লাইন একটা কমেন্ট এখানে করে নিই, স্ট্রিং ডাটা টাইপ। এবং এইখানে যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে আপনার নাম্বার ডাটা টাইপ, অর্থাৎ ইন্টিজার ডাটা টাইপ। নাম্বারটাকে বলা হয় ইন্টিজার। সো ইন্টিজার ডাটা টাইপটা হচ্ছে আপনার নাম্বার। ইন্টিজার ডাটা টাইপের মধ্যে আপনি যখন ভেরিয়েবল বা কোনো ইয়ের মধ্যে হচ্ছে ডাটা টাইপ রাখবেন তখন হচ্ছে যে আপনি নাম্বারও রাখতে পারবেন এবং হচ্ছে ফ্লোটিং পয়েন্টও রাখতে পারবেন, দুইটা একসাথে কাজ করতে পারবে এবং নাম্বার ডাটা টাইপ এই দুইটাকে রিপ্রেজেন্ট করে থাকে। এবং আপনি এদের দিয়ে হচ্ছে যে কোনো ধরনের অপারেশন করতে পারবেন, যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি ইত্যাদি। তো চলুন আমরা একটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ দেখে নিই। তো প্রথমেই হচ্ছে আমি এখানে হচ্ছে যে করে নিলাম, আমি একটা যোগের কাজ করি। হ্যাঁ, ইন্টিজার অ্যাডিশন। তো কনসোল ডট লগ, আমরা যেহেতু কনসোল যেটা রয়েছে সেইখানে আমরা প্রিন্ট করতেছি। আমরা চাইলে HTML-ও প্রিন্ট করি, বাট HTML যে ডকুমেন্টে সেখানে প্রিন্ট করার আমরা এখনও দেখি নেই, তাই আমরা এইখানে কাজ করতেছি। সেখানে কনসোল ডট লগের মধ্যে আমি কী করলাম, আমি এখানে বললাম নাম্বার প্লাস, এখানে আমি এটা 20 নাম্বার, নাম্বার প্লাস 5 নাম্বার চেয়ে যখন আমি কনসোল করবো তখন হচ্ছে আপনি এখানে নাম্বার পেয়ে যাবো 17.39। এর কারণ হচ্ছে নাম্বারটা আমরা পরে আবার রিঅ্যাসাইন করে দিয়েছিলাম। সো 12.39 সাথে যোগ করলে 5 যোগ করলে আপনি 17.39, এটা আমাদের এখানে চলে আসছে। এখন আপনি যদি চান নাম্বার 1 এখানে রাখলেন, সো নাম্বার 2 রাখতে পারেন, লেট নাম্বার 2 ইকুয়াল টু 30। এটা যখন আপনি দিবেন তখন হচ্ছে যে এখানে আপনি বলে দিতে পারবেন যে নাম্বার 1 প্লাস নাম্বার 2, তো নাম্বার 2 হচ্ছে 42.39। এটার যুগ যে আছে সেই যুগের সমন্বয় হচ্ছে 42. এখন এই দুইটাকে যোগ করি তাহলে 50 চলে আসার কথা, চোখ দেখে নিন 50 আসছে এখানে, হ্যাঁ চলে আসছে। সেইভাবে আপনি কাজ করতে পারবেন এবং আপনি যখন প্রোগ্রামিং করবেন তখন এইগুলো কিন্তু ব্যবহৃত হবে, এই যে জিনিসগুলো এখন আমরা দেখতেছি এইগুলো ব্যবহৃত হবে। এবং এইগুলো কীভাবে ব্যবহৃত হবে আপনাকে একটা এক্সাম্পল দিই। সাপোজ মনে করেন আপনার হচ্ছে যে কোনো কিছু যোগ করতে চাচ্ছেন বা হচ্ছে যে কোনো একটা সাপোজ ইউজার আছে,
ইউজার যেমন হয় যে আবার আপনার ফেসবুকে যখন লাইক দেন তখন লাইকটা কী হয় কাউন্ট হয়ে বেড়ে যায়, তখন কিন্তু এইভাবে আপনি কাউন্ট করবেন যে আগের লাইক প্লাস নতুন একজন যে লাইক দিল সেই লাইকটা এখানে কাউন্ট করে আপনি নাম্বারটা ওইখানে বসায় দেবেন। ঠিক আছে, সাপোজ বলেন আপনার টোটাল লাইকস ইকুয়াল টু নাম্বার প্লাস নাম্বার 2 এবং টোটাল লাইকসটাকে আপনি হচ্ছে যে এখানে প্রিন্ট করে দিলেন, আপনার HTML বলে দিলেন যে টোটাল লাইকসটা এটাই হবে, তখন কিন্তু এইভাবে আসবে। সো এই হচ্ছে আপনার মূল বিষয়টা। ঠিক আছে, সো আমি এটাকে এগেন আমি হচ্ছে করে দিলাম। তো আমি চলে আসলাম হচ্ছে যে নেক্সট আমাদের যে ডাটা টাইপটি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে আপনার ইনফিনিটি নাম্বারটা হচ্ছে আপনার যেই নাম্বার ইনফিনিটভাবে চলে, যেমন হচ্ছে যে আপনার আমি যদি এখানে একটা ডাটা টাইপ নিচ্ছি, সো এটা হচ্ছে ইনফিনিটি নাম্বার। সো আমি কনসোল লগের মধ্যে একটা কাজ করব, এটা কাজ করে কিনা। সো আমি হচ্ছে 0 দিয়া 1 রে ভাগ করতেছি, হ্যাঁ, যখন ভাগ করলাম তখন চলে আসলো ইনফিনিটি। আবার আমি ইনফিনিটি নাম্বার যদি আরেকটা করতে পারি তাহলে হচ্ছে যে এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে আমি অ্যালার্টের মাধ্যমে এখানে বলে দিতে পারি অ্যালার্ট 1/0। এই দেখেন এখানে বলতেছে ইনফিনিটি, এবং ইনফিনিটি নাম্বার টাইপের আপনি নর্মালি এইভাবে লিখতে পারেন ইনফিনিটি, এভাবে যখন লিখবেন তখনও কিন্তু ইনফিনিটি আসবে। সো এটা ইনফিনিটি নাম্বার টাইপ, এটার ব্যবহার আমরা পরে দেখবো। সো আপাতত এটাকে আমরা জেনে রাখলাম যেটা ইনফিনিটি নামের একটা নাম্বার টাইপ আছে। আরেকটা নাম্বার টাইপ হচ্ছে এখন নট এ নাম্বার, নান অথবা হচ্ছে যে নট এ নাম্বার। নট এ নাম্বারটা অনেক সময় আসে, সাপোজ অনেক সময় প্রোগ্রামে এরর আসে। সাপোজ আপনি কী করলেন, টেক্সটের সাথে আপনি যোগ করে দিলেন 5, তখন সে বলবে যে নট এ নাম্বার, হ্যালো 5 চলে আসছে না। ঠিক আছে, সো আমরা এক কাজ করি, আমরা এটাকে হচ্ছে যে অ্যালার্টের মধ্যে দিয়ে দিই, কনসোল লগ আসবে, বাট এটা যোগ করলে হচ্ছে দুইটা একসাথে যোগ হয়ে যায়। সো আমি যদি অন্য কোনো ধরনের কাজ করি তখন বলবে নট এ নাম্বার, যোগ করলে দুইটাকে একসাথে করে ফেলে আর কি, স্ট্রিং হয়ে যায়। এটা তো স্ট্রিং, এটা হচ্ছে নাম্বার, তো দুইটাই মিলে স্ট্রিং হয়ে যায়। আপনি যদি অন্য কোনো ধরনের কাজ করেন দেন হয়তো নট এ নাম্বার আসবে। কনসোল লগে দিলেও সেম কাজ আসবে। সো কনসোল লগে আমরা দিলাম নট এ নাম্বার চলে আসছে। তো এটা হচ্ছে একটা নাম্বার টাইপ, এটা আপাতত জেনে রাখেন। নেক্সট আমরা যখন কাজ করবো দেন আমরা এই বিষয়গুলো আরও খুঁটিনাটি জিনিস আমরা দেখবো যে এই বিষয়গুলো রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে ইউজ হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনার স্ট্রিং, যেটা প্রথমেই বলছিলাম। স্ট্রিং তো আমরা অলরেডি দেখলাম, তবে স্ট্রিংয়ে দেখার আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার স্ট্রিংটাকে আপনি ব্যাকটিক্স ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে আপনার স্ট্রিংটাকে যদি আমি এখানে বলি মেসেজ ইকুয়াল টু ব্যাকটিক্স হচ্ছে এই দুইটা সাইন, যেটা হচ্ছে আপনার মনিটরের বা কিবোর্ডের ইস বাটনের নিচে এই দুইটা সাইন দিয়ে ব্যাকটিক্স করা হয়। ব্যাকটিক্সের মধ্যে রাখলেন ওয়েলকাম একটা কমা দিয়ে দেন হচ্ছে আপনি কারোর নাম শো করতে চান। তো আমি একটা নাম ভেরিয়েবল নিলাম, লেট নেম ইকুয়াল টু জাকির। ঠিক আছে, লেট নেম ইকুয়াল টু জাকির যখন আমরা দিলাম তখন হচ্ছে এখানে আমরা এই নামটা আবার ইউজ করতে পারবো। এখন কিন্তু আমরা স্ট্রিংয়ের মধ্যে ইউজ করতেছি, আমি এখানে বলে দিলাম console.log মেসেজ, এটা যখন আমি দেবো তখন কনসোল দেখেন কী আসে, ওয়েলকাম জাকির চলে আসছে। অনেক সাইটে আপনি লগ ইন করার পর দেখবেন সেখানে আপনার একটা নোটিফিকেশান দেয়, হ্যাঁ ওয়েলকাম, যেমন জাকির হোসেন.com যদি আপনি চান, আমি যদি এখানে গিয়ে লগ ইন করি বলবে সাকসেসফুল লগ ইন। তো এখানে আমি চাইলে আমার নাম শো করতে পারতাম যে জাকির হোসেন, যেমন এই যে এখানে শো করতেছে ওয়েলকাম জাকির হোসেন। ঠিক আছে, সো এরকম আপনি নাম শো করতে পারবেন। তো নামটা হচ্ছে যে এইভাবে আপনি শো করতে পারবেন। ভেরিয়েবল আমাদের রাখলেন, ভেরিয়েবল আমাদের আপনি বলে দিলেন যে আমাদের ওয়েলকাম লেখা থাকবে এবং নামটা ডায়নামিক হবে,
নামটা ভেরিয়েবল থেকে আসবে, ডাটাবেস থেকে এখানে ভেরিয়েবল মধ্যে অ্যাসাইন করে দেবেন, দেন হচ্ছে ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করে দেবেন। সো এইভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং ব্যাকটিক ইউজ করার মাধ্যমে আপনি শুধুমাত্র যে ভেরিয়েবল এখানে এমবেড করতে পারবেন তা কিন্তু না, এটার মধ্যে হচ্ছে আপনি আরও ধরনের এক্সপ্রেশন, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন এক্সপ্রেশন রয়েছে, সেই এক্সপ্রেশনগুলো হচ্ছে যে আপনি অ্যাড করতে পারবেন। সো এটা খুবই ইউজফুল যখন আপনি হচ্ছে যে টেক্সটের মধ্যে কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশন আপনি ইউজ করতে চান। ঠিক আছে। অলরাইট, সো নেক্সট আমি চলে যাচ্ছি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর দুইটা মাত্র ভ্যালু হয়েছে। লজিক্যাল অপারেটর না, এটা হবে লজিক্যাল টাইপ, লজিক্যাল ডাটা টাইপ। সো লজিক্যাল ডাটা টাইপের মধ্যে মাত্র দুইটা ভ্যালু রয়েছে। এর মধ্যে একটা ভ্যালু হচ্ছে ট্রু আর একটা ভ্যালু হচ্ছে আপনার ফলস। এটাকে বুলিয়ান টাইপও বলা হয়ে থাকে। বুলিয়ান ডাটা টাইপ লিখুন, একটা বুঝতে সহজ হবে। সো বুলিয়ান ডাটা টাইপের ক্ষেত্রে আপনার দুইটা ভ্যালু হয়ে থাকে। আপনার হয়তো ট্রু হবে, না হয়তো ফলস হবে, দুইটা ভ্যালু। যখন ট্রু হবে তখন মানে বোঝা যাচ্ছে যে এটা কারেক্ট আছে, আবার যখন ফলস হবে তখন বোঝা যাবে যে না, এটা ইনকারেক্ট। এবং বুলিয়ান টাইপটা হচ্ছে আপনার কম্পারিজনের মাধ্যমে আপনার ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে। সো আমরা নাম্বার তো অলরেডি আমাদের আছে, তো নাম্বার আমরা এখানে ইউজ করে থাকবো, আমরা ব্যবহার দেখব। ঠিক আছে। যেমন মনে করেন আপনি এখানে বলতে পারেন যে স্টুডেন্ট কি পাস করছে কিনা বা ইমেল সেন্ড হয়েছে কিনা। এরকম আপনি নিতে পারেন লেট ইকুয়াল টু ইজ ইমেল সেন্ড অর ফলস। এরকমভাবে আপনি হচ্ছে এখানে অ্যাড করে বলে দিতে পারেন যে ট্রু হবে কিনা ফলস হবে। এবং এই ট্রু ফলসটা নিয়ে পরে আপনি কম্পেয়ার করতে পারেন যে ইমেল সেন্ড হয়েছে কিনা। যদি ইমেল সেন্ড না হয় তাহলে আবার তুমি সেন্ড করো। তখন আপনি এখানে ইফ কন্ডিশন যদি অ্যাড করেন, ইফ ইজ ইমেল সেন্ড বলে দিলেন। যদি ট্রু হয় তাহলে বলো যে কনসোল লগে বলো যে সাকসেস, এবং যদি ফলস হয় দেন তুমি বলে দাও যে কনসোল ডট লগ সেন্ডিং ইমেল এগেইন। তো এরকম ডাইনামিক আপনি কাজ করতে পারবেন এখানে। সাকসেস, আমাদের ইমেল সেন্ড হয়ে গেছে। এখন যদি আমার এখানে ফলস থাকে যে ইমেল সেন্ড হয় নাই, তাহলে সে কী করবে, আবার সেই ইমেল সেন্ড করবে, যেমন সেন্ডিং ইমেল এগেইন। ঠিক আছে। এরপরে আমি এখানে কনসোল করে বুঝলাম, তো ইমেল সেন্ডিংয়ে যে ফাংশনটা থাকে সেই ফাংশনটাকে আপনি কল করে দিলেন। সাপোজ মনে করেন সেন্ড ইমেল ফাংশনটাকে আমি এখানে কল করে দিলাম। তো এইভাবে কল করতে আমি কাজ করতে পারবো। সো এটা ছিল আপনার বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ কম্পারিজনের মাধ্যমে কাজ করে, যেমন হচ্ছে আপনার নাম্বার কম্পারিজন। সাপোজ মনে করেন যে আপনার নাম্বার 1 কি নাম্বার 2 এর চেয়ে বড় কি না, যেমন আমাদের উপরে নাম্বার 1 এবং নাম্বার 2 ছিল। সো নাম্বার কি নাম্বার 2 এর চেয়ে বড় কি না, যদি বড় হয় তাহলে বলবো যে নাম্বার 1 ইজ বিগার দেন নাম্বার 2। এরকম ওরা কন্ডিশন দিতে পারে, এবং এখানে সে কম্পেয়ার করবে যে নাম্বার 2 কত, নাম্বার 1 কত। সেটা যদি নাম্বার 1 যদি বড় হয় তাহলে কম্পেয়ার করে বলে দেবে যে নাম্বার 1 বড়। এখন কোনো কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে যে নাম্বার আমাদের কি নাই, মানে নাম্বার বড় না, ছোট, কন্ডিশন মিথ্যা হয়ে গেছে। তো মিথ্যা হলে কী হবে, আমি বলে দিব যখন মিথ্যা হবে কন্ডিশনটা ইলস, যখন কন্ডিশনটা মিথ্যা হবে তখন বলতে দেবে নাম্বার 2 ইজ বিগার দেন 1। তখন চলে আসছে নাম্বার 2 ইজ বিগার দেন 1। কারণ নাম্বার 2তে ছিল 30 এবং নাম্বার 1-এ ছিল 12.39। ঠিক আছে। অলরাইট, সো এটা আমরা দেখে ফেললাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার নাল ভ্যালু টাইপ। এখন নাল ভ্যালু টাইপটা হচ্ছে স্পেশাল একটা ভ্যালু ডাটা টাইপ, যেটার মধ্যে শুধুমাত্র মনে করেন নাল থাকে। নাল মাত্র বোঝায় যে কোনো কিছু নাই সেখানে। এটা মানে বোঝাচ্ছে যে এখানে কোনো ডাটা এক্সিস্ট করে না। যেমন নাল টাইপ যদি আমি যাই, নাল ডাটা টাইপের মধ্যে সো লেট
ভ্যালু ইকুয়াল টু নাল। তো কনসোল যখন ভ্যালু করবো তখন কী বলবে, সে নাল বলবে, এখানে নাল, কোনো কিছু নাই, অর্থাৎ কোনো কিছু সে এক্সিস্ট করে না, নন এক্সিস্টিং। অনেকবার এরকম আসবে, আপনার যেগুলো নাল ইউজ করতে হবে। সো আপনার কন্ডিশন, সাপোজ যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে নাল ইউজ করবেন। সাপোজ আপনি চেক করে দেখলেন যে ইউজারকে লগ ইন করছে কিনা, যদি লগ ইন করে তাহলে ইউজারের ডিটেলস রিটার্ন করো, রিটার্ন ইউজার ডিটেলস। আর যদি হয় আপনার যদি লগ ইন করা না থাকে দেন আপনি সেন্ড করলেন নাল ভ্যালু, মানে কোনো কিছু নাই সেখানে, সেই নাল ভ্যালুটা আপনি রিটার্ন করে দেবেন। এরকম নালের মতো সিমিলার ডাটা টাইপ রয়েছে, সেই ডাটা টাইপটা হচ্ছে আনডিফাইন্ড ভ্যালু। আনডিফাইন্ড ভ্যালুটা হচ্ছে আপনার যে এটা নাল মতো কাজ করে, বাট হচ্ছে যে এটা একটু সেপারেট নালের চেয়ে, এবং মানে এটার বিহেভিয়ার যেটা আছে সেটা নালের মতোই কাজ করে। আনডিফাইন্ড মানে হচ্ছে যে কোনো কিছু অ্যাসাইন করা হয় না। লেট রেজাল্ট ইকুয়াল টু আনডিফাইন্ড মানে কোনো কিছু কোনো রেজাল্টে করা হয় না। তো রেজাল্ট কখন করা হবে, যখন হচ্ছে এক্সাম হবে, এক্সাম হওয়ার পরে রেজাল্টটা শো করবে। তো এখনও এক্সাম হয় নাই, তাই রেজাল্টটা শো করতেছে না, এই জন্য কি আনডিফাইন্ড এখানে দেওয়া। এবং আনডিফাইন্ড যদি আপনি এখানে ইফ দিয়ে চেক করেন কি ইফ রেজাল্ট আনডিফাইন্ড, তাহলে কি মিথ্যা দেখো, সে কিন্তু বলবে যে এটা মিথ্যা, কন্ডিশন এখানে ফলস। সো রেজাল্টের ক্ষেত্রে এখানে ফলস শো করবে, কারণ রেজাল্টে কোনো কিছু পাওয়া যায় না বা এটা রেজাল্ট এখনও সেট করা হয়নি, তো এটা হচ্ছে আনডিফাইন্ড। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং সিম্বল ডাটা টাইপ আছে। অবজেক্ট সিম্বল টাইপ হচ্ছে আপনার নন প্রিমিটিভ ডাটা টাইপ। নন প্রিমিটিভ বলতে বোঝা যাচ্ছে যে এই যে আমরা এতক্ষণ যে ডাটা টাইপগুলো দেখলাম সেগুলো মাত্র আমরা কী করলাম, একটা মাত্র ভ্যালু অ্যাসাইন করলাম। যেমন মেসেজে হ্যালো নেমে জাকির, মেসেজে আরেকটা ভ্যালু সেট করলাম নাম্বার 2 টোটাল লাইকস, ইজ ইমেল সেন্ড, ভ্যালু, রেজাল্ট, এইগুলো সবগুলোর মধ্যে আমি কী সেট করলাম, একটা মাত্র ভ্যালু সেট করলাম, ঠিক আছে। সেই ভ্যালুটা একটা মাত্র সেট করলাম। তো অবজেক্ট যখন ডাটাটা আসবে, ধর অবজেক্ট বার ইউজার্স ইকুয়াল টু, আমি অবজেক্ট এটা এরকম থাকে, নেম জাকির, রোল 21, ঠিক আছে। এরকম হচ্ছে আপনি মাল্টিপল অবজেক্ট এখানে নিতে পারবেন, ঠিক আছে। তো অবজেক্ট এখানে আমি এর মধ্যে অবজেক্ট নিলাম, তো আমি সরাসরি অবজেক্ট দেখাই। সরাসরি অবজেক্ট বলতে এই যে এইটা অবজেক্টের মধ্যে আপনি মাল্টিপল ভ্যালু এখানে সেট করে রাখতে পারবেন। যেমন আমি এখানে নেম রাখলাম, আমি এখানে রোল রাখলাম। তো আগে যেই যতগুলো আমরা ডাটা দেখছি সেইগুলোর মধ্যে কিন্তু আমাদের এরকম ছিল না যে মাল্টিপল ভ্যালু আমরা সেট করে রাখতে পারবো। এখন যদি কনসোলে যাই, কনসোল ডট লগ ইউজার্স, তখন কিন্তু কী হবে, বা হচ্ছে যে ইউজার হবে, যেহেতু একটা মাত্র ইউজার আছে, এটা হবে ইউজার। তো ইউজার কিন্তু এখানে চলে আসছে নেম রোল। আবার আমি যদি এখানে বলি ইউজার ডট নেম, তখন কিন্তু ইউজারের নেম চলে আসবে, ইউজার নেম চলে আসছে। সো আমরা মাল্টিপল ভ্যালু এখানে সেট করে রাখতে পারবো। তো এটা হচ্ছে আপনার অবজেক্ট ডাটা, এটা নন প্রিমিটিভ। বাকি অবজেক্ট ছাড়া এবং সিম্বল ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডাটা টাইপ আছে। তো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলোটা আমি আরেকটা ডাটা টাইপ আছে, সেটা আমি দেখে দিচ্ছি। ডাটা টাইপ এক্স্যাক্টলি এটাকে অপারেটর বলা হয়ে থাকে, যেমন হচ্ছে টাইপ অফ অপারেটর। এই টাইপ অফ অপারেটরের মাধ্যমে হচ্ছে আপনি দেখতে পারবেন কোনটা কী ডাটা টাইপ, এটা ইউজ করার মাধ্যমে। তো আমি টাইপ অফ লিখে সার্চ করে আমি চলে গেলাম, এটার ডেসক্রিপশনটা আমি একটু দেখে দিই আপনাকে। তো এই টাইপ অফ যে ডাটা টাইপটা আছে, এটা আপনার হচ্ছে যে কোনো কিছু হচ্ছে যে আপনাকে বলে দিবে যে এটাকে স্ট্রিং, এটাকে নাম্বার, এটাকে বুলিয়ান, এটাকে আনডিফাইন্ড, সেটাকে এখানে বলে দিতে পারবে, ঠিক আছে। তো এই টাইপ অফটা আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে আপনার নর্মাল যে টাইপ অফটা আছে,
টাইপ অফ অপারেটর হিসাবে টাইপ অফ আপনি বললেন যে নেম, যে আমাদের ভেরিয়েবলটা আছে সেটা কি সেখানে বলে দিতে পারবেন। কনসোলে আমরা কনসোল করি, ইজিলি আমরা দেখতে পাবো কনসোল টাইপ অফ নেম, তখন স্ট্রিং চলে আসলো। তা আমাদের এখানে নাম্বার ছিল, নাম্বার টু তো নাম্বার ছিল নাম্বার। আবার এখানে আমাদের রেজাল্ট ছিল, রেজাল্টটা কি, এই টাইপটা কি রেজাল্টের, সো এখানে ডাটা টাইপটা বলে দেবে আনডিফাইন্ড, ঠিক আছে। সো এটাকে আবার ফাংশন হিসেবে আপনি ইউজ করতে পারেন, যেমন মনে করেন console dot log টাইপ অফ রেজাল্ট, দুইভাবেই কাজ করবে। এখানে যেটা আমি করলাম সেটা হচ্ছে টাইপ অফ অপারেটর হিসেবে ইউজ করতেছে, এখানে ফাংশন ইউজ করতেছি। যেমন হচ্ছে কনসোল ডট লগের মধ্যে আমি কী করলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, সেটার মধ্যে আমি রেজাল্টটাকে আমি অ্যাড করে দিলাম, তখন দুইটাই সেম রেজাল্ট সেমভাবে কাজ করে, বাট দুইভাবে আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের টাইপ অফ অপারেটর এবং ডাটা টাইপ। তো এর মধ্যে আমরা কী কী ডাটা টাইপ দেখলাম, এর মধ্যে আমরা দেখলাম হচ্ছে যে স্ট্রিং দেখলাম, আমরা নাম্বার দেখলাম, আমরা বুলিয়ান দেখলাম, আমরা অবজেক্ট দেখলাম, আমরা হচ্ছে ফাংশন দেখলাম, আমরা হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে আর কি ছিল, বুলিয়ান দেখলাম, নাল দেখলাম, আনডিফাইন্ড দেখলাম, অবজেক্ট দেখলাম, ঠিক আছে, স্ট্রিং নাম্বার এগুলো আগেই দেখলাম, ইনফিনিট দেখলাম, ইনফিনিট হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ইনফিনিটের আরেকটা নাম্বার হচ্ছে আপনার বিগ ইন্টিজারের মধ্যে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে বিগ ইন্টিজার, যেটা হচ্ছে অনেক বড় নামে বড় ধরনের হয়। সো বিগ ইন্টিজারটা যদি আমরা একটু দেখি তাহলে এটা দেখে নিই বিগ ইন্টিজারটা কী। এই যে বিগ ইন্টিজার, এটা বিগ ইন্টিজার নাম্বার, এবং বিগ ইন্টিজার নাম্বারে কিন্তু শেষে কিন্তু আপনার এ হয় এন থাকে, যেমন এই যে এটা একটা বিগ ইন্টিজার এন থাকে। তো অনেক ধরনের বিগ ইন্টিজার আছে, যেমন এটা হচ্ছে আপনার হিউজ এক্স, হিউজ বিং, হিউজ স্ট্রিং, অলসো হিউজ, এই ধরনের থাকে, ঠিক আছে। সো বিগ ইন্টিজারের ইউজ কেস থাকে, যেমন ক্রিপ্টোকারেন্সিতে বিগ ইন্টিজার নাম্বারগুলো বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে। তো আমরা একটা সামারিতে তো আমরা বলেই দিলাম যে কোন কোন ডাটা টাইপ দেখতে এবং কোন ডাটা টাইপের কী কাজ। যেমন হচ্ছে নাম, আমরা যে স্ট্রিং যেটা দেখছিলাম, স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোড এবং ডাবল কোড দুইটার মধ্যে আমরা ইউজ করতে পারবো। এছাড়াও স্ট্রিংকে আমরা ব্যাকটিকের মধ্যে ইউজ করতে পারবো, ঠিক আছে। এরপর নাম্বার যেটা ছিল, নাম্বারের মধ্যে নাম্বার যে ডাটাটা আছে ইন্টিজার টাইপ, এটা দুইটা ভ্যালু রিপ্রেজেন্ট করে থাকে, একটা হচ্ছে ফ্লোটিং আর একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং নাম্বার এবং ইন্টিজার নাম্বার, ঠিক আছে। এরপরে যে ডাটাটা দেখছিলাম সেটা হচ্ছে ইনফিনিটি, নট এ নাল টাইপ, বুলিয়ান টাইপের দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। নাল ডাটা টাইপ রয়েছে, এটার মধ্যে কোনো কিছু ডিপেন্ড করা নাই, মানে নন এক্সিস্টিং ভ্যালু থাকে নাল ডাটা টাইপের মধ্যে। এবং আর ডাটা টাইপ আছে সেটা হচ্ছে আনডিফাইন্ডের মধ্যে হচ্ছে যে এখনও ভ্যালু অ্যাসাইন করা হয় না, এই ধরনের ডাটা টাইপকে আনডিফাইন্ড বলা হয়ে থাকে। এছাড়াও অবজেক্ট আছে যেখানে মাল্টিপল ডাটা থাকে, সেইগুলোকে হচ্ছে নন প্রিমিটিভ বলা হয়ে থাকে, এবং বাকি সবগুলোকে প্রিমিটিভ ডাটা টাইপ বলা হয়ে থাকে। এবং ডাটা টাইপ চেক করার জন্য আমাদের টাইপ অফ অপারেটর আমরা ইউজ করতে পারি, এই অপারেটর ব্যবহার করে হচ্ছে আমরা ডাটা টাইপ আমরা চেক করতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি ডাটা টাইপের এক্সাম্পল এবং হচ্ছে ডাটা টাইপ কীভাবে কাজ করে সেইগুলো বর্ণনা। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন, বা কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন সেক্ষেত্রে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এখন? অলরাইট, সো আমাদের নেক্সট যে কারিকুলাম আছে, আমাদের কারিকুলামের নেক্সটে আছে হচ্ছে আপনার অ্যারেজ। তো আমরা অ্যারেজ দেখবো যে জাভাস্ক্রিপ্টের অ্যারে কীভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধা কী। তো
আমরা একটু আগে যে ডাটাটা দেখছিলাম সেটা ছিল আপনার অবজেক্ট, হ্যাঁ। অবজেক্টের মধ্যে হচ্ছে অবজেক্ট যে ডাটাটা থাকে সেখানে আমরা মাল্টিপল ভ্যালু সেট করতে পারি, বাট এখানে অবজেক্টের মাধ্যমে হচ্ছে যে অবজেক্ট কোনো ধরনের মেথড প্রোভাইড করে না, এটাকে অর্ডার করা বা লিস্ট প্রদান করা অথবা হচ্ছে যে বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো প্রোভাইড করে না। তো এরে হচ্ছে আপনার এরে যদি ডিফাইন করে থাকি আমার এই কথার মাধ্যমে, তাহলে হচ্ছে এর একটা কালেকশন। যেমন মনে করেন এখানে ইউজারের কালেকশন আছে, যেমন জাহিদ হাসান, টিটু সরকার, সুজন কুমার, তারপরে হচ্ছে যে রেনো, মিস রেনো, দেন হচ্ছে রহমান সিদ্দিকী, মেহেদি হাসান, অনেকেই ইউজার আছে এখানে, ঠিক আছে। তো ওনাদের হচ্ছে যে একটা ইউজার লিস্ট রয়েছে, একটা কালেকশন রয়েছে। তো কালেকশনের মাধ্যমে এই ডাটাগুলো এখানে শো করতেছে। সো আমরা যদি এই ইউজারের কালেকশনগুলো একটা এর মধ্যে নেই, মানে একটা এক জায়গায় নেই ডাটা টাইপের মধ্যে, সেটা হবে অ্যারে ডাটা টাইপ। এর যে ডাটাটা আছে সেটা হচ্ছে কালেকশন অফ ভ্যালুস, সেখানে অনেকগুলো ভ্যালু থাকে যেগুলো কালেকশন করা থাকে, এবং এই ভ্যালুগুলোকে আপনি হচ্ছে যে অর্ডার করতে পারবেন, সর্ট করতে পারবেন, এবং হচ্ছে নতুন ভ্যালু সেখানে অ্যাড করতে পারবেন, নতুন ভ্যালু রিমুভ করতে পারবেন। এই ধরনের কাজগুলো সেখানে করা হয়ে থাকে। যেখানে হচ্ছে যে আপনার মেথড প্রয়োজন হবে, যে ডাটাটাকে হচ্ছে আপনি ভ্যালু অ্যাড করতে চাইবেন, রিমুভ করতে চাইবেন, রিপ্লেস করতে চাইবেন, বাট হচ্ছে যে আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো করতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যারে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে ভ্যালু বা অবজেক্ট ইউজ করলে কাজ করবে না। তো আমরা অবজেক্ট হচ্ছে লাইভে চলে যাব, আমরা লাইভ ক্লাসে চলে যাবো যে প্র্যাকটিক্যালি অবজেক্ট কীভাবে ক্রিয়েট করা হয়, ঠিক আছে। সো আমি এখানে আরেকটা এনেছি, সেটা হবে অ্যারে ডট জিএস, এবং এই ফাইলটা আমি HTML অ্যাড করে দিচ্ছি অ্যারে ডট জিএস এর মতো। এবং অ্যারে ডট জিএস ফাইলটি রয়েছে, এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা মূলত অ্যারে ক্রিয়েট করবো, অ্যারে হচ্ছে ডাটা অ্যাড করবো। তো আমি কনসোল ডট লগইন চলে গেলাম, কনসোল ডট লগইন এক্স্যাক্টলি। এখানে আমি হচ্ছে নতুন একটা অ্যারে ক্রিয়েট করবো। তো অ্যারে দুইভাবে ক্রিয়েট করা যায়। জাভাস্ক্রিপ্টে অ্যারে ক্রিয়েট করার জন্য আপনি ইউজ করতে পারেন, যেমন আমি লেট অ্যারে ইকুয়াল টু, সো এইভাবে আমি ক্রিয়েট করতে পারি। এখন যদি আমি এখানে কনসোল ডট লগ দিই, তাহলে কিন্তু সে আমাকে বলবে যে এটা একটা অ্যারে, অথবা টাইপ অফ অপারেটর দিয়ে যদি আমি এখানে চিহ্নিত করি, তাহলে সে কিন্তু আমাকে সেন্ড করবে কি অ্যারে। যেমন আমি চলে যাই এখানে টাইপ অফ, তো টাইপ অফ অ্যারেতে আমি যখন দিব তখন সে আমাকে বলবে আচ্ছা অবজেক্ট করতেছে এখানে। জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ারটা একটু অন্যরকম এনিওয়ে। সো টাইপ অফ অপারেটর ক্ষেত্রে যখন আমি দিলাম তখন আমাকে বলতেছে অবজেক্ট, বাট নর্মালি এটা হচ্ছে অ্যারে, এবং অ্যারে ক্রিয়েট করার জন্য আপনি এভাবে ক্রিয়েট করতে পারবেন, লেট অ্যারে ইকুয়াল টু নিউ অ্যারে। অথবা আপনি যদি চান, যেমন আমি যদি এখন কনসোল লক করি, তাহলে দেখতে পাবেন দুইটা থার্ড ব্র্যাকেট চলে আসছে। তো দুইটা, এটা হচ্ছে অ্যারের সিম্বল। আপনি যদি চান তাহলে অ্যারে এইভাবে ক্রিয়েট করতে পারবেন, মনে করেন দুইটা মাত্র থার্ড সিম্বল দিয়ে আপনি এইভাবে অ্যারে ক্রিয়েট করতে পারবেন। লেট অ্যারে ইকুয়াল টু এরকম থার্ড দুটো সিম্বল থেকে আপনার অ্যারে ক্রিয়েট করা হয়ে যাবে। এবং মোস্ট অফ দ্য টাইম যখন হচ্ছে যে আমরা কাজ করি বা প্র্যাকটিক্যাল কাজে যাই, তখন কিন্তু আমরা অ্যারেটাকে এইভাবে ক্রিয়েট করি, দুইটা মাত্র থার্ড সিম্বল দিয়ে আমাদের অ্যারে ক্রিয়েট করা হয়ে যায়। এখন চলুন আমরা অ্যারের মধ্যে কিছু ডাটা অ্যাড করে নিই। সো লেট অ্যারে তো আমরা ক্রিয়েট করে দিলাম, আমি কমেন্ট করে দিলাম যে ক্রিয়েট, সো এটাকে আমি কমেন্ট করে দিলাম। এখন নতুন হচ্ছে অ্যারে উইথ ডাটা, ঠিক আছে। সো আমি এটা কমেন্ট করে এখানে আমি নতুন একটা লেট অ্যারে, আমি একটা ফলের একটা লিস্ট তৈরি করি। তো ফলের একটা লিস্ট তৈরি করার জন্য আমি একটা অ্যারে নিলাম, তো আমি এমটি একটা অ্যারে নিলাম। সেইখানে আবার এর সবচেয়ে সুবিধা হচ্ছে কি জানেন, এর মধ্যে হচ্ছে আপনি যে কোনো ধরনের ডাটা আপনি রাখতে পারবেন, স্ট্রিং বলেন, নাম্বার বলেন, আপনি আনডিফাইন্ড, নাল, আপনি এনিথিং, আপনি যে কোনো ধরনের ডাটা টাইপ হচ্ছে আপনি এর মধ্যে রাখতে পারবেন। তো আমরা এখানে স্ট্রিং নেই, যেমন হচ্ছে ফলের নামগুলো, যেমন হচ্ছে অ্যাপল, ঠিক আছে, অরেঞ্জ, তারপরে বানানা। আমরা তিনটা এর ডাটা নিলাম। এখন আমি কনসোল ডট লগ যদি করি, তাহলে এখানে ফ্রুটস তো আমাদের এখানে চলে আসবে। তো ফ্রুটস যখন আমি হচ্ছে কনসোল লগে দিলাম, তখন আমার এর ডাটা এখানে চলে আসছে, ঠিক আছে। অ্যাপল, অরেঞ্জ, ব্যানানা, তিনটা ডাটা এখানে চলে আসছে, ঠিক আছে। এবং এই যে এর যে ডাটাগুলো থাকে না, এগুলো কিন্তু অর্ডার লিস্টে অলরেডি আছে, হ্যাঁ, অর্ডার করা আছে কোনটা কত নাম্বার অর্ডারে। এবং এর যে অর্ডারটা সেটা শুরু হয় 0 থেকে 0, 1, 2। যেমন আমাদের তিনটা ডাটা আছে, তো তিনটা ডাটার মধ্যে প্রথমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2। এইভাবে সবসময় হচ্ছে এখানে হচ্ছে একটা কাউন্ট হবে যে কতগুলো আছে, ঠিক আছে।
সো এবং আমি নাম্বার ধরে কিন্তু অ্যারে ডাটাকে আমি এখানে প্রিন্ট করতে পারবো, আমি এখানে ক্যাপচার করতে পারবো। সো আমি যদি 0 ধরি তাহলে কিন্তু অ্যাপল চলে আসবে আমার কনসোল হবে, এই চলে আসছে অ্যাপল। এখন যদি এখানে 2 ধরি, 2 ধরলে আমার বানানা চলে আসবে। সো আমি 3 ধরে দেখি এখানে কী কাজ করে। অ্যাডের মধ্যে আমি 3 ধরলাম, 3 ধরে আমি এখানে গেলাম, পরে বলতেছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলতে হচ্ছে 3 নাম্বার যে অ্যাডের ইন্ডেক্সটা আছে, অর্থাৎ 4 নাম্বার যে ভ্যালুটা, এটা এখনও অ্যাসাইন করা হয় নাই, এটা কি আনঅ্যাসাইন্ড, এই জন্য আনডিফাইন্ড সেখানে শো করতেছে। তো আনডিফাইন্ড ব্যবহার আমরা ওই যে এক জায়গায় দেখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা যদি 3 নাম্বার ভ্যালুটা, আমাদের যে 4 নাম্বার অ্যারে আইটেমটা আছে, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স কি 3 যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে নাই। তো আমরা যদি সেই অ্যারেটা আমরা অ্যারে আইটেমটা অ্যাড করতে চাই, তাহলে কীভাবে অ্যাড করবো? ওয়েল, এই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যারের নামটা নেবেন, দেন হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিবেন। স্কোয়ার মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আপনি অ্যারের ইন্ডেক্সটা দিবেন, দিয়ে বলবেন হচ্ছে, মনে করেন আমি এলজি দিতে পারি এখানে, আমি এখানে দিতে পারি লেমন দিলাম, ঠিক আছে, লেমন দিলাম। এখন যদি আমি এখানে 3 নাম্বারটাকে যদি আমি করি, প্রিন্ট করি, তাহলে কিন্তু লেমন এখানে চলে আসবে। এখন আপনি যদি চান এর একটা আইটেম আপনি রিপ্লেস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এর যে ইন্ডেক্স কি আছে, যেটা ছিল আপনার, এটার অ্যাপোলার ছিল 0, অরেঞ্জের ছিল 1, বানানা ছিল 2 এবং লেমনের ছিল 3, এর ইন্ডেক্স কি ধরে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন। আমি রিপ্লেস করেও দেখা গেছি, রিপ্লেসিং অ্যারে ভ্যালু। সো আমি ফ্রুইটস ধরলাম, ফ্রুইটসের মধ্যে আমি হচ্ছে যে 2 নাম্বারটা অরেঞ্জটাকে আমি রিপ্লেস করতে চাই। তো অরেঞ্জটা রিপ্লেস করার জন্য আপনার একটা ফলের নাম বললাম তো কেউ একজন ইংলিশে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, গুড। সো আমরা ম্যাঙ্গো এখানে রিপ্লেস করে দিব। সো ম্যাঙ্গো আমরা এখানে দিলাম, দেন হচ্ছে আমি এখানে এ করে নিলাম। এখন আমি পুরো অ্যারেটাকে হচ্ছে আমি এখানে কী করবো, কনসোল লক করে দিলাম, ম্যাঙ্গো কি অ্যাড হয়েছে কিনা। এই দেখেন আমার মধ্যে এখানে ম্যাঙ্গো অ্যাড হয়ে গেছে। তো আমি আসলে কোন আইটেমটাকে আমি এখানে অ্যাড করছিলাম সেটা আমার আগে দেখতে হবে, লেমনটা করছি লেমনটা। সো আমি এইটা 2 নাম্বারটাকে ধরছিলাম, 2 নাম্বার কোনটা, 2 নাম্বার কিন্তু বানানা, অ্যাপল 0, অরেঞ্জ 1, এটা হচ্ছে 2। তো আমার যদি অরেঞ্জটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমার দিতে হবে কি, অ্যারে ইন্ডেক্স কি 1 যখন দিব তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে ম্যাঙ্গো চলে আসবে, অ্যাপল, ম্যাঙ্গো, বানানা, এক্সেট্রা এক্সেট্রা চলে আসছে। তো এই ছিল অ্যারের হচ্ছে যে আপনারা কীভাবে অ্যারে ক্রিয়েট করবেন, অ্যারের মধ্যে ডাটাগুলোকে সেগুলোকে কীভাবে রিপ্লেস করবেন এবং নতুন ভ্যালু কীভাবে প্রিন্ট করবেন, নতুন ভ্যালু কীভাবে অ্যাড করবেন, পাশাপাশি সেই যে কোনো ভ্যালুকে আপনারা কীভাবে সেখান থেকে তুলে নিয়ে আসবেন। এবং তারপর আমরা আরও দেখলাম যে রিপ্লেস কীভাবে করবো। এখন আমরা যদি চাই যে আমরা চাচ্ছি যে এর মধ্যে কতগুলো আইটেম আছে সেগুলোর কাউন্ট দেখবো, টোটাল কাউন্ট করতে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো হচ্ছে টোটাল কাউন্ট। তো কাউন্ট দেখার জন্য আমি যে ফ্রুটস আমার অ্যারেটা, এর মধ্যে আমি ডট দেবো, ডট দিয়ে লেংথ আমরা বলে দেবো, এখানে লেংথে যে এটা আছে সেই লেংথটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর কিন্তু আমাদের চলে আসলো 4টা আইটেম আছে, 4টা আইটেম। এখন এখানে কাজ করে আমি এই ফ্রুইটস এবং ম্যাঙ্গো এগুলোকে আমি এখানে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে কিনা আমার এখানে 3টা আইটেম আছে। তো আমি দেখে এখন 3টা আইটেম শো করে কিনা, হ্যাঁ শো করতেছে 3টা আইটেম। তো এই হলো আমাদের ম্যাজিক। এখন আমি কনসোল ডট লকটা কিনে ঠিক আছে। সো আমি এটাকে কনসোলটাকে আমি এখানে কমেন্ট করে দিলাম। এখন নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা নতুন কোনো আইটেম কীভাবে এখানে অ্যাড করবো। সো নতুন কোনো আইটেম আমরা অ্যাড করতে পারি ইন্ডেক্স কি ধরে। সো ইন্ডেক্স কি ছাড়াও কীভাবে আমরা অ্যাড করতে পারি। তো আমি চলে গেলাম কনসোলে। এখন কিন্তু আমার ডাটাটা এখানে আসে, আমি ডাটা যে কনসোলে আমি ধরি ফ্রুইটস, তাহলে আমাদের 4টা আইটেম চলে আসছে। ভেরি গুড। আমি চাচ্ছি ফ্রুইটসের মধ্যে নতুন কিছু অ্যাড করতে। তো ফ্রুইটস, FRUITS, ফ্রুইটস। কারণ পুশ, নতুন কোনো আইটেম এখানে অ্যাড করার জন্য আমরা ইউজ করবো পুশ মেথড, ডট পুশ। পুশ মেথড ইউজ করে আমি এখানে বলে দেবো কি আইটেম অ্যাড করতেছি। আর একটা ফলার নাম বলেন একজন, স্ট্রবেরি। সো আমি স্ট্রবেরি দিয়ে এখানে পুট করে দিলাম।
এর ভিতরে লেংথ চলে আসছে। আবার যদি আমি পুশটাকে আমি এখানে ধরে এন্টার করি তাহলে আমার স্ট্রবেরিটা চলে আসছে। 1 সেকেন্ড সময় দেবেন, আমারটা কল আসছে, আমি কলটা একটু রিসিভ করে নিচ্ছি। সো মাইক্রোফোনটা আমি মিট করে নিচ্ছি। সো আই এম ব্যাক। সো সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমরা এখানে স্ট্রবেরি অ্যাড করে ফেলাম। সো পুশের মধ্যে পুশ যে মেথডটা আছে সেই মেথডের মধ্যে আপনি ডাটা অ্যাড করতে পারবেন। এখন এটাকে আমরা আরও ইন্টারেস্টিং করতে পারি। সাপোজ মনে করেন এখানে একটা ইনপুট ফিল্ড থাকলো, আপনি এখানে যখন ইনপুট ফিল্ড ডাটা দেখে আপনি যখন এন্টারে ক্লিক করবেন তখন নতুন ডাটাটা লিস্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমরা করবো একটু পরে। আমরা এই প্রজেক্টটা আমরা একটু পরেই করবো। সো এটা আপনাদের প্র্যাকটিসও করতে হবে বাসায় গিয়ে। বাট তার আগে হচ্ছে আমরা আরও কিছু মেথড দেখি নিই। সো পুশ যে আইটেমটা যখন আমরা পুশ মেথডটা কল করলাম তখন কিন্তু একটা জিনিস আমরা নোটিস করে থাকবেন, সেটা হচ্ছে আইটেমটা কিন্তু সবার শেষে অ্যাড হচ্ছে। ঠিক আছে, সবার শেষে এখানে অ্যাড হলো। সো পুশ যে মেথডটা সেটা সবসময় কী করবে, সবার শেষে একটা নতুন আইটেম অ্যাড করবে। পুশ ছাড়াও আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে পপ মেথড। আমি যদি নতুন যদি পুরো শেষে এর শেষ থেকে যদি একটা আইটেম আমি রিমুভ করতে চাই তো পপ মেথডটাকে আমি কল করবো, তাহলে স্ট্রবেরি রিমুভ হয়ে গেছে। এখন যদি ফ্রুটস থেকে আমি আবার যদি কল করি তাহলে 4টা আইটেম চলে আসছে। অলরাইট, সো আমরা যদি হচ্ছে যে আইটেম যদি আমরা যদি প্রথম থেকে যদি রিমুভ করতে, সাপোজ অ্যাপলটাকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করবো? ওয়েল, এই ক্ষেত্রে হচ্ছে ফ্রুটস ধরে আমি আর একটা মেথড ইউজ করবো, সেটা হচ্ছে শিফট মেথডটাকে যদি আমি কল করি তাহলে হচ্ছে আইটেমটা প্রথম থেকে রিমুভ হয়ে যাবে। যেমন অ্যাপল রিমুভ হয়ে গেছে। এখন যদি ফ্রুটস আমি যদি অ্যারেটাকে আমি যদি এখানে কল করি তাহলে দেখবো আমাদের এখানে কটা আছে, 3টা। আমাদের এখানে 3টা আইটেম আছে। ওয়েল, ইন দিস কেস আমরা যদি আবার আমরা দেখলাম যে পুশ মেথড ইউজ করে সবার শেষে আমরা আইটেম অ্যাড করতে পারতেছি, বাট পুশ আমরা যদি সবার প্রথমে আইটেম অ্যাড করতে চাই তাহলে কী করবো? ওয়েল, এক্ষেত্রে আপনি হচ্ছে ফ্রুটস যে অ্যারেটা সেটাকে আপনি ধরবেন, ধরে হচ্ছে আপনি এখানে হচ্ছে ইউজ করবেন আনশিফট মেথড আছে, এবং মেথডের মধ্যে হচ্ছে আপনি যে ডাটাটা ইউজ করছেন সেই ডাটাটা এখানে দিয়ে এন্টার করবেন। এন্টার করলে কিন্তু আপনি এখানে চলে আসবে। যেমন ফ্রুটস আমি যদি এখানে কল করি তাহলে স্ট্রবেরি সবার প্রথমে চলে আসছে। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা কিন্তু লুপ করতে পারি। আমাদের যে অ্যারেগুলো আছে এর মধ্যে আমরা লুপ করতে পারবো, যে কতগুলো আইটেম আছে এবং সেগুলো আমরা শো করতে পারি। আমরা এখন পর্যন্ত লুপ দেখি নাই, তো আমরা লুপ দেখবো। তো যখনই অ্যারে থাকবে, অবজেক্ট থাকবে, তখন আপনার লুপ করতে হবে, আইটেমগুলোকে শো করতে হবে। বিকজ হচ্ছে অ্যারে তো শুধুমাত্র আইটেম রেখে লাভ নেই, সেগুলো সামহাও কোনো না কোনোভাবে আপনার শো করতে হবে। তো শো করার জন্য চলো আমরা লুপ করি। তো লুপ ইউজ করার জন্য আমরা এখানে অ্যারেকে লুপ করার জন্য আমরা যেই লুপটি ইউজ করবো সেটা হচ্ছে ফর লুপটা আমরা ইউজ করলাম। তো ফর আমার অ্যারেতে অলরেডি এখানে ডিফাইন করা আছে ফ্রুটস, তো আমি এখানে লুপ করবো হচ্ছে ফর আমি একটা ভেরিয়েবল নেবো, সেটা হচ্ছে লেট আই ইকুয়াল টু 0। অর্থাৎ আই নামের যে ভেরিয়েবলটা আছে সেটার ইকুয়ালটা আমি কী করলাম, 0 ধরে রাখলাম। এবং আমাদের অ্যারের যে প্রথম ইন্ডেক্স আছে সেটা কিন্তু 0। ঠিক আছে, সো 0টাকে আমি ধরলাম। দেন আমি বললাম যদি আমি এখানে হচ্ছে এই কম্প্যারিজন অপারেটর কম্পেয়ার করবো, তুলনা করবো যে কোনটা বড় কোনটা ছোট। তো আয়ের যে ভ্যালু এটা বর্তমানে 0। সো আয়ের ভ্যালু যদি অ্যারের লেংথ আমাদের যে ফ্রুইটস অ্যারে আছে ফ্রুইটস লেংথের যদি ছোট হয় তাহলে হবে কি, আমাদের এখানে হচ্ছে যে আই প্লাস প্লাস হবে। আমাদের যে আই ভেরিয়েবলটা সেটা কী হবে, ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট কিন্তু আমরা এর আগে দেখছিলাম ইনক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরেকটু দেখা দিচ্ছি। WSL যাবেন এবং হচ্ছে যে এখানে গিয়ে আপনি জাভাস্ক্রিপ্টে যাবেন, পাইথনে না, জাভাস্ক্রিপ্টে গিয়ে আপনি যদি চলে আসেন অপারেটরে, এবং এখানে কিন্তু আপনি অনেক ধরনের অপারেটর দেখতে পাবেন। যেমন প্রথমে দেওয়া রয়েছে আপনার অ্যারিথমেটিক অপারেটর, যেগুলোতে আপনি যোগ বিয়োগ গুণ বাদ করবেন। তারপরে দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেগুলো হচ্ছে প্লাস এবং প্লাস মাইনাস, যেগুলোকে অ্যাসাইন করা হয়ে থাকে কোনো কিছু। তারপরে আপনার স্ট্রিং
কম্পারিজন অপারেটর যেটাতে কম্পেয়ার করবেন ইকুয়াল টু মানে সমান কিনা বা সমান টাইপ কিনা, নট ইকুয়াল কিনা, ছোটো বা বড়ো কিনা, এগুলো আপনি চেক করবেন। দেন কিন্তু লজিক্যাল অপারেটর আছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে, আমি আবার কোডে চলে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি কী করলাম, আমি এখানে কম্পারিজন অপারেটর ইউজ করলাম যে লেট আই ইকুয়াল টু 0। আপনারা চাইলে আইটাকে উপরেও ডিফাইন করতে পারেন, বাট ফর লুপের ক্ষেত্রে এইভাবে সাধারণত সিনট্যাক্সটা হয়ে থাকে। তো লেট আই ইকুয়াল টু 0 নিলাম। তো আই যদি ফ্লুইডস যে ফ্লুইডস যে আমাদের অ্যারেট আছে, এটা লেংথ তো আমরা জানি যে লেংথ ইউজ করলে আমরা লেংথে পেয়ে যাবো কতটুকু লম্বা, টোটাল কাউন্টটা পেয়ে যাবো। সো আইটেমের টোটাল কাউন্ট যদি কাউন্টের থেকে যদি আয়ের মান ছোট হয়, তাহলে আই কী হবে, আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। যতবার লুপ ঘুরবে ততবার হচ্ছে আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। সহজ ভাষা আমি বুঝিয়ে দিলাম। এখন আমি এইখানে ইউজ করবো হচ্ছে কনসোল ডট লগ। লগ ইউজ করে আমি এখানে ফ্রুইটস দিলাম। এখন ফ্রুইটসের মধ্যে আমি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি আইটাকে বলে দিব, আইটাকে আমি এখানে ধরে ফেললাম ফ্রুইটসের মধ্যে আই, এটাকে আমি করলাম কনসোল লগে দিলাম, ঠিক আছে। সহজভাবে লুপটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে কী করলাম, লেট ভেরিয়েবল, লেট কিওয়ার্ড ইউজ করে আমি ভেরিয়েবল নিলাম আয়ের মান দিলাম আমি 0। আয়ের মান যতক্ষণ পর্যন্ত ফ্লুইডসের টোটাল কাউন্টের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে, এবং আয়ের মান লুপ যতবার ঘুরবে আয়ের মান ততবার হচ্ছে 1 করে বাড়বে, ঠিক আছে। প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়া, মাইনাস মাইনাস হচ্ছে যে 1 করে ছোট হওয়া, তো প্লাস প্লাস 1 করে বাড়বে। তো 1 করে যখন বাড়বে এই মানটাকে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি ফ্লুইডস আই, আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আইটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে যাই কনসোল ডট লগে, তাহলে দেখি আমার সবগুলো লিস্ট এখানে চলে আসছে অটোমেটিকলি। এখন এই লুপটাকে হচ্ছে আপনি লেটেস্ট যে সিনট্যাক্স আছে জাভাস্ক্রিপ্টের লেটেস্ট যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সের মাধ্যমে আরেকটু সহজ করে আপনি করতে পারেন। যেমন হচ্ছে আমি এটাকে কনসেপ্ট করে দিলাম। তো আমি এরে তো আমার অলরেডি ডিফাইন করা আছে উপরে ফ্লুইডস এরে, তো আমি ফর নিলাম। ফর নিয়ে হচ্ছে যে লেট আইটেম অফ ফ্লুইডস, এটা একটা সহজ। আমি এখানে কনসোল ডট লগের মধ্যে আইটেমটা লিখে দিলাম। এখন দেখুন চলুন এটা কাজ করে কিনা, এই ক্ষেত্রে কিন্তু কাজ করতেছে। সো এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা লেটেস্ট ভার্সনের জাভাস্ক্রিপ্ট যে লেটেস্ট ভার্সন সেইটার সিনট্যাক্স, এবং এই সিনট্যাক্সটা তুলনামূলক ওইটার চেয়ে সহজ, কিন্তু এই সিনট্যাক্সটা এটার চেয়ে গতি, এইটার চেয়ে এই সিনট্যাক্সের গতি একটু বেশি, এটা একটু দ্রুত কাজ করে। এবং পুরাতন যে ব্রাউজারগুলো আছে, সাপোজ ব্রাউজারে কিন্তু ভার্সন আছে, যেমন আমি এখানে ক্রোম ইউজ করতেছি, গুগল ক্রোমের যদি আমি চলে যাই মোর টুলস থেকে, হেল্প থেকে যদি চলে যাই অ্যাবাউট গুগল ক্রোম, তাহলে এখানে কিন্তু ভার্সন দেখতে পাবো যে 85.0.4, ঠিক আছে। তো আমাদের এখানে ফায়ারফক্স আছে, ফায়ারফক্সের ভার্সন আমার এখান থেকে দেখতে পারবো যে হেল্প থেকে যদি আমি অ্যাবাউটে চলে যাই, ফায়ারফক্স হেল্প, এক সেকেন্ড আমি বের করে নিচ্ছি। অ্যাবাউট ফায়ারফক্স যদি আমি চলে যাব, তখন কিন্তু দেখবেন এখানে কী বলতেছে 81 পয়েন্ট, ঠিক আছে। সো ভার্সন আছে, যেমন আমাদের অনেকগুলো ব্রাউজার আছে, আমাদের গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তারা তো পরিচিত, ইন্টারনেট এক্সপ্লোরার আছে। তো ইন্টারনেট এক্সপ্লোরার অনেক পুরাতন ব্রাউজার, সেই ব্রাউজারটা অনেক কিছু সাপোর্ট করে না। এই যে লেটেস্ট সিনট্যাক্সগুলো, এইগুলো হচ্ছে অনেক সময় অনেক ব্রাউজারে সাপোর্ট করে না, তাই হচ্ছে পুরাতনটা ইউজ করা হয়ে থাকে এবং পুরোটা দ্রুত কাজ করে এটা হচ্ছে। বাট আপনাদের যেটা সহজ মনে হয় সেটা আপনারা ইউজ করতে পারেন, কারণ হচ্ছে বর্তমানে গুগল ক্রোম, ফায়ারফক্স সবসময় আপডেট থাকে, তাই এগুলোতে সবসময় এগুলো কাজ করবে। অলরাইট, এইখানে আরেকটা ওয়ার্নিং আপনাদের দিয়ে দিতে চাই। এরে যখন আমরা এখানে দেখছিলাম ইকুয়াল বিকল্প, যে সমান কিনা, হ্যাঁ আমরা কিন্তু ইকুয়াল সাইন দেখছিলাম, যেটা হচ্ছে কম্পারিজন অপারেটরের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আপনার এই সাইনটা ইকুয়াল যে সমান কিনা। তো এরের ক্ষেত্রে যদি আপনি কম্পেয়ার করেন যে কনসোল ডট লগ, কনসোল ডট লগ অমুক এরা নাম দিলেন, এর আগে ডিফাইন করা, তো আমি এখানে ব্ল্যাঙ্ক এরে নিচ্ছি। ব্ল্যাঙ্ক এর ইকুয়াল টু যদি ইকুয়াল এখানে দেন, তাহলে কিন্তু এখানে সমান হওয়ার কথা, কারণ দুইটা ইকুয়াল কি, দুইটা এরে কিন্তু ইমটি। কিন্তু যখন আপনি ইকুয়াল টু এখানে ব্যবহার করবেন, তখন এখানে রেজাল্ট আসবে কি ফলস, মানে এখানে ইমটি না, এটা ফলস আসবে। তো এখানে এরেকে কোনো সময় কম্পেয়ার করতে যাবেন না, রেজাল্ট সেক্ষেত্রে ভিন্ন আসবে।
সো গাইজ এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব, কারণ আমি অনেকক্ষণ কথা বললাম, আমি একটু হালকা টায়ার্ড হয়ে গেছি। সো ব্রেকের পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রজেক্ট করবো। কীরকম প্রজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি। আমি রিঅ্যাক্ট নেটিভে চলে যাচ্ছি, আমরা যদি এটা দেখিয়েছিলাম রিঅ্যাক্ট নেটিভ। এই সাইটে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আপনার টু ডু লিস্ট। আমরা অনেকেই জানি টু ডু লিস্ট। সো টু ডু লিস্টের একটা এক্সাম্পল এখানে আছে, আমরা এখানে দেখে নিই একটু করে। মেবি রিঅ্যাক্ট নেটিভ না, রিঅ্যাক্ট, ফেসবুক রিঅ্যাক্ট। সো ফেসবুক রিঅ্যাক্ট আমি নাম চলে গেলাম। এইখানে যদি আমি চলে যাই নিচে, এই যে টু ডু লিস্ট, এখানে ইনপুট মেথড আমরা কোনো কিছু লিখবো এবং অ্যাড টু ডুতে দিব, টু ডু অ্যাড হয়ে যাবে। এবং আমি দিলাম যে কোনো কিছু, জাকির, জাফর, সামির। তো আমাদের হচ্ছে 3 ভাইয়ের নাম সহ হ্যালো এখানে লিস্টে চলে আসলো। তো এই সিম্পল যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে ইউজ করে এবং হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডম ইউজ করে আমরা এই প্রজেক্টটা করবো, বাট এই আজকের ক্লাসের শেষের পর্যায়ে। তো এখন আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসবো। টাইমিং হচ্ছে যে এখান থেকে আমার রেকর্ডিং যেটা সেটা পজ করে দিচ্ছি। ফোনে একটু সমস্যা, এর জন্য হচ্ছে অনেকেই কথা হয়তো বুঝতে পারেনি, তবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো উনি বলতে চাচ্ছে যে এই যে আমাদের কোর্সটা চলতেছে এলএডিপির কোর্স, এখানে আমাদের কতটুকু জাভাস্ক্রিপ্ট দরকার, বা অ্যাজ এ বিগিনার হিসাবে আমাদের জাভাস্ক্রিপ্ট কতটুকু শিখতে হবে, এই কোয়েশ্চেনটা তো ছিল, ঠিক না ভাই? জি, ওকে ভাই, আপনার মাইক্রোফোনে একটু নয়েজ আসছে, সো আপনি একটু মিউট করে দেন। হ্যাঁ, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। অলরাইট। সো যখন কাজ শিখছিলাম সেটা ছিল 2015 এবং 16 দিকে। সো এই সময় হচ্ছে জাভাস্ক্রিপ্ট আপনার বেসিক জানা হতো, বা এর আগেও 14, 13, 12, 2012 সাল, 13 সাল, 14 সাল, বা 15, 16, 17তেও, ইভেন 17তেও ছিল এরকম যে জাভাস্ক্রিপ্ট আপনার বেসিক জানলেই হইতো, বা না জানলেও হইতো, যে করে প্লাগইন কাস্টমাইজেশন আপনার জানলেই হইতো। কিন্তু বর্তমান সময়ে এসে জাভাস্ক্রিপ্টটা এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতেই হবে। এবং জাভাস্ক্রিপ্টে যদি আপনার যদি নলেজ ভালো না থাকে, তাহলে আপনি জবের ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, জব পাবেন দেরিতে, বা আপনার যদি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে প্রবলেম হবে। মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে এমন একটা পার্ট হয়ে গেছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যে আপনাকে জানতেই হবে, আজ না হোক কাল জানতে হবে, এবং আপনি যত আগে জানবেন তত ভালো। এবং এই কোর্সের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আসলে ততটুকু জানার দরকার হবে না, বিকজ এইখানে আমার যেটা বলা হয়েছে আপনাদেরকে শুধুমাত্র টাচ দেওয়া, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টেরও টাচ দেওয়া। এবং এই কোর্সের যে মডিউলটা আছে, মডিউল এখানে পুরোপুরি এখানে দেখানো হবে। এখানে হচ্ছে যে আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সিং নিয়ে যাবো, যেটা হচ্ছে প্রথমে বলছিলাম যে আমাদের গোল হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্নিং করানো, আপনাদেরকে হচ্ছে সক্ষম করে তোলা। তো সেই জন্য আমরা এখানে দেখাবো ওয়েব ডিজাইন এবং হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। তো ওয়েব ডিজাইন অলরেডি শেষ, বাট জাভাস্ক্রিপ্টের যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, সেই জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা দেখাচ্ছি। জাভাস্ক্রিপ্ট শেষ হয়ে গেলে আমাদের ফাইবারে ক্লাস শুরু হবে, দেন আমরা ওয়ার্ডপ্রেসে ক্লাস করবো। সো আর অনেক কিছু আসতেছে। সো আই হোপ ভাই আপনি আপনার কোয়েশ্চেনের উত্তরটা পেয়ে গেছেন। ওয়েলকাম। অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই থিঙ্ক আরও, তারপরে হচ্ছে যে করে আরও বেশ কিছু জিনিস আমরা দেখব, এবং দেখার পরে হচ্ছে যে আমরা চলে যাব ফ্রিল্যান্সিংয়ের ক্লাসে। অনেক সুন্দর হয়েছে, তবে মানে কোড অনেক লম্বা, আজকে 2-3 ঘন্টা লেগে যাবে পুরো কোড করতে, অনেক সময় লাগতে পারে। তো আমরা ছোটো মোটো একটা কোড করি, যেটা দিয়ে হচ্ছে যে আপনাদেরকে অ্যারে, ফাংশন, লুপ, ইফেলস এগুলো দেখানো যাবে। কী বলেন? হ্যালো, এখন ঠিক আছে? এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন? অলরাইট, তাহলে মাইক্রোফোনটা হচ্ছে যে আমি এক কাজ করি, মাইক্রোফোনটা হচ্ছে আমি আমার বুকে লাগায় নেই। এখন ঠিক আছে?
অসাম। সো অসাম, সো আমরা এখন স্টার্ট করি। সো আমরা এখন জাভাস্ক্রিপ্টের আরও কিছু কাজ দেখব, যেমন এখানে দেখুন আমাদের যে মডিউলটা আছে, এখানে আমরা জাভাস্ক্রিপ্টে ইন্ট্রোডাকশন দেখলাম, জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখবেন সেটা দেখলাম, স্টেটমেন্ট দেখলাম, অ্যারে দেখলাম, অ্যারে ম্যানিপুলেশন দেখলাম, অ্যারেতে কীভাবে আইটেম অ্যাড করবেন, রিমুভ করবেন, রিপ্লেস করবেন সেগুলো দেখলাম, অপারেটর দেখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর, এগুলো দেখলাম, ডাটা টাইপ দেখলাম, ভেরিয়েবল দেখলাম, আমরা এখানে ইফিলস কন্ডিশন দেখলাম একটু আগে, অবজেক্ট দেখলাম, আমরা লুপ দেখলাম, ফর লুপ, এখানে ফাংশন বাকি রয়েছে, ডেটা টার্ম বাকি। তো এখানে বেশ কিছু জিনিস এখনও বাকি আছে, ঠিক আছে। বাট আজকে আমরা হচ্ছে ফাংশন দেখব এবং অ্যারে, অপারেটর, ডাটা টাইপ, ভেরিয়েবল, কন্ডিশন, লুপ, ফাংশন এগুলো ব্যবহার করে হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এবং নেক্সটে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখানে যা যা বাকি থাকবে, যেমন ডেট অ্যান্ড টাইম, কলব্যাক ফাংশন, পপ আপ বক্সেস, তারপরে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কনসেপ্ট, ইন্ট্রোডাকশন, যে কোয়েরি সিনট্যাক্স, এগুলো দেখব। এবং এইগুলো যখন আমাদের জাভাস্ক্রিপ্ট পার্টটা যদি শেষ হয়ে যায়, দেনই হচ্ছে যে আমরা চলে যাব ফাইবার ক্লাসে। ফাইবার ক্লাসে আমরা ফাইবার দেখব, ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এক্সেট্রা কীভাবে সেট আপ করবেন সেইগুলো। এবং আজকে যারা আছেন তাদেরকে আরেকটা জিনিস আমি দেখাইতে চাই আপনাদের জন্য, হচ্ছে একটা আপনাদের জন্য হচ্ছে যে ট্রেনি ডিক্লারেশন একটা পেপার আছে, যেটা আপনাদেরকে সাইন করে দিতে হবে। সো এটা আমি গত ক্লাসে বলছিলাম, বাট গত ক্লাসে আসলে আপনাদেরকে ওইভাবে বলা হয় নাই, দেখানো হয় নাই। তো এই পেপারটা তেমন কিছুই না, আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই পেপারে কী কী জিনিস থাকবে এবং আপনারা এখানে কী কী জিনিস অ্যাড করে দিবেন। ওকে, তো আমি হচ্ছে এটা আমার ডকুমেন্ট ওপেন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে যে মাইক্রোসফটের ওয়ার্ড আমি ইউজ করতেছি না, এখানে হচ্ছে যে আমি ইউজ করতেছি লিব্রি অফিস, এটা উবুন্টু। তো এটা হচ্ছে অঙ্গীকারনামা বা ঘোষণাপত্র, যেটা হচ্ছে যে আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী সরকার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এটা হচ্ছে আপনার যে ক্লাস করতেছেন সেটা অঙ্গীকারনামা আপনি এখানে দিবেন। তো এখানে কী কী জিনিস দিতে হবে, তো আপনি হচ্ছে যে এইখানে আপনি দিবেন আপনার নাম, আমি ডটের জায়গায় লিখবেন আমি অমুক, আমি জাকির হোসেন। তারপর ঠিকানা, আপনার গ্রামের নাম দিবেন, যারা ঢাকা আছেন তারা বাসার নাম্বার দিবেন, ঠিক আছে, ইউনিয়ন পৌরসভা দিবেন, সিটি কর্পোরেশন কোন জায়গায় সেটা দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন। এটা যদি কর্পোরেশন, যদি সিটি কর্পোরেশন নাও পারেন তাহলে দেওয়ার দরকার নাই, জেলা উপজেলা দিবেন, জেলা দিবেন, গ্রামের নাম দিবেন, আপনার নাম দিবেন, দিয়ে আপনি কোন বিষয়ে প্রশিক্ষণ করতেছেন সেটা এখানে দিবেন। যেমন মনে করেন আমি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ করতেছি মানিকগঞ্জ জেলা থেকে, এটা মানিকগঞ্জ জেলার নাম দিয়ে দিবেন। এখানে গ্রাফিক ডিজাইন রিমুভ করে দিন, আর ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের দুটো রিমুভ করে দিন। আপনি শুধু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বিষয়ে মানিকগঞ্জ জেলা থেকে আমি প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, এটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে নিচে নিবেদকের জায়গায় আপনার স্বাক্ষর দিবেন। তো আপনি যখন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে যেটা লিখবেন সেটা হচ্ছে কী করবেন, এখানে আপনার নাম লিখে দিবেন, জাকির হোসেন, এরকমভাবে। আপনার এত কিছু লিখতে হবে না, আপনার স্বাক্ষরের জায়গায় আপনার নাম লিখে দিন, ঠিক আছে। তারপর আপনার নাম লিখে দিবেন, আপনি কত তারিখে জমা দিয়েছেন সেটা লিখে দিবেন, আপনার ইমেল নাম্বার লিখে দিবেন, আপনার ফোন নাম্বার লিখে দিবেন, আপনার ফেসবুক আইডি লিখে দিবেন, আপনার টুইটার আইডি লিখে দেবেন। টুইটার আইডি যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে আমার কয়েকদিন আগেও দিতে হবে, এটা শুধু আপনার না, আমারও আছে, যেমন এই যে ডিক্লারেশন অফ ট্রেনার, হ্যাঁ। সো এটা আমারও একটা সাবমিট করতে হবে, যে আমি যে আপনাদের ক্লাস করাচ্ছি, এই যে আপনার হচ্ছে লট 13 যে আমি ক্লাস করাচ্ছি সেবিটেক প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানের হচ্ছে যে আমার এখানে আমারটাও ইনফরমেশান দিতে হবে। তো এটা যারা স্টুডেন্ট আছেন সবার জন্য এটা প্রযোজ্য। সো এটা আপনারা পাবলিশ করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করবেন। হ্যাঁ, আমি আমার গুগল ড্রাইভে আছি, এইখান থেকে LADP-তে চলে গেলাম, LADP-তে গিয়ে আমি এটা আপলোড করে দিয়েছি। হ্যাঁ, এই যেমন থেকে এই যে জায়গায় আপলোড করবেন সেই জায়গায় এসে নিউ থেকে ফাইল আপলোড এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে হচ্ছে এটা আপনি আপলোড করে দিতে পারবেন। অথবা আপনি যেটা করবেন, এখানে গেলেন না, এটাকে যে এটা কানে এটা ধরবেন, ওর কানে ধরেন না, এখানে ছেড়ে দেবেন,
তারপর দেখবেন অটোমেটিক্যালি এটা আপলোড হয়ে গেছে, এবং আপলোড হইতে বড় জোর 1 থেকে 2 সেকেন্ড লাগবে। আচ্ছা, তো এটা আপনাদের এইখান থেকে যাওয়ার পরে আপনি দিবেন হচ্ছে যে গেট শেয়ারেবল লিঙ্ক, গেট লিঙ্ক এখানে ক্লিক করবেন, অথবা হচ্ছে যে আইটেমটা সিলেক্ট করলে শেয়ার করার অপশন পাবেন, রাইট বাটনে ক্লিক করলে শেয়ার অপশন পাবেন, সেখান থেকে হচ্ছে যে ক্লিক করার মাধ্যমে এই অপশনটা চলে আসবে। এইখান থেকে হচ্ছে যে রেস্ট্রিক্টেড না দিয়ে আপনারা যেটা রেস্ট্রিক্টেড যদি দেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে web.zakir@gmail.com এটা লাগবে না আপনারা যেটা করবেন যে নর্মালি রাইট বাটনে ক্লিক করবেন, গেট লিঙ্কে ক্লিক করবেন, গেট লিঙ্কে ক্লিক করলে এটা চলে আসবে। এখান থেকে হচ্ছে রেস্ট্রিক্টেড অপশন থেকে দেবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ এইটা অপশনটা সিলেক্ট করে দেবেন, তারপর কপি লিঙ্ক করে আপনারা হচ্ছে যে এইখানে দিয়ে দিলেন। যেমন আমি এখানে আপনাদেরকে দিয়ে দিলাম শেয়ার করে। এখন আপনারা এখানে গিয়ে এই ফাইলটা যদি আমি এখন ওপেন করে, আমি মনে করেন একটা ট্রান্সপারেন্ট উইন্ডোতে আমি এটা ওপেন করতেছি, মানে প্রাইভেট উইন্ডোতে। তো আমি এখানে গেলাম, গিয়ে হচ্ছে যে আমার এটা চলে আসলো, এখান থেকে চলে আসার পর এই যে কর্নার ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বাটনে হচ্ছে এটা ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবং যাদের কম্পিউটার, আই হোপ সবার কম্পিউটারে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, সো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে হচ্ছে যে এটা এডিট করে ফেলবেন। এবং আপনি যদি বাংলায় না লিখতে পারেন টেনশন নিয়েন না, আপনি এটা ইংলিশে লিখে দেবেন, ইংলিশে লিখে আপনার নাম, জেলার নাম এগুলো ইংলিশে লিখে আপনি দিয়ে দেবেন। জাস্ট মূল কথা হচ্ছে আপনাকে পাঠাইতে হবে, ঠিক আছে। তারপরে যেটা করলো, আপনি যখন লেখা শেষ হয়ে যাবে দেন হচ্ছে আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, এবং হচ্ছে আপনারা এ করবেন, কী বলে এটাকে, আপনি হচ্ছে যে আমার শেয়ার করে দেবেন। আমাকে হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেস তো জানেনই সবাই, হ্যাঁ, এই যে ইমেল অ্যাড্রেস wf.zakir@gmail.com এই ইমেলে পাঠিয়ে দিবেন, অথবা হচ্ছে যে আমাকে ফেসবুকের মাধ্যমে দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ফেসবুকের মাধ্যমে দিয়ে দিলে, তো ফেসবুকের মধ্যে যখন দিয়ে দিবেন তখন হচ্ছে যে আমি পেয়ে যাব। আর আমি ফেসবুক গ্রুপে এটা পোস্ট করে দিচ্ছি, সো এইখান থেকে আই হোপ সবাই পেয়ে যাবেন। সো এটা প্লিজ মনে করে সবাই আমাকে দিয়ে দেন আগামী ক্লাসের মধ্যে। এটা বড় ছোটো আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখন আমি এখানে বাংলা লিখবো কী করে, এটা তো মুশকিল, আমার লিনাক্সে হচ্ছে বাংলা লেখার ইয়া নাই। সো যারা বাংলা লিখতে সমস্যা হয় তাদের জন্য আর একটা টেকনিক এখানে আমি শেয়ার করতেছি। আপনারা যাবেন translate.google.com সেখান থেকে সিলেক্ট করবেন বাংলা, ঠিক আছে। এই বাংলা সিলেক্ট করার পর আপনি এখানে লিখতে পারবেন সবাই। এই দেখেন আমি এখানে ইংলিশে লিখতেছি, বাংলা চলে আসবে। সবাই এই ফর্মটা ফিল আপ করে আমাকে দেন, ঠিক আছে, আমাকে পাঠান। সো এইভাবে আপনি বাংলা লিখতে পারবেন। হ্যাঁ, আমি প্রায় সময় হচ্ছে এই টেকনিক ইউজ করে বাংলা লিখি। এনিওয়ে, সো এইটা টেকনিক। আচ্ছা, আমাদের না এখানে ছিল, কোথায় গেল ফর্মটা? আচ্ছা, এখানে চলে আসছে, ঠিক আছে। সো এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা ফর্মটা ফিল আপ করে আমাকে দিয়ে দেবেন। ফিল আপ একসাথে হবে, ওই ফর্ম তা হয়ে গেছে, এটা না সমস্যা নাই, মুখে বলতে পারো। ফর্মটা ফিল আপ করে আমাকে পাঠান। আমি আই থিঙ্ক বড় হাতে দিতে পারি, H1, ওকে, অলরাইট। সো আমাদের কাজ মোটামুটি শেষ। ফেসবুক কেটে দেই, অসাম। সো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফাংশন। আমরা ক্লাসে চলে আসি। সো আমাদের ফাংশন যেটা বাকি, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম যে আমরা কী কী জিনিস দেখবো, এখন আমরা হচ্ছে যে ফাংশনটা দেখা গেলে মোটামুটি বাকি ফাংশনটা দেখা হয়ে গেলে আমরা হচ্ছে প্রজেক্টে চলে যেতে পারবো। তো ফাংশন দেখার জন্য আমি হচ্ছে যে এগেইন আমি এখানে চলে যাচ্ছি, অ্যান্ড এটা কেটে দিচ্ছি, ডোন্ট সেভ, ঠিক
ঠিক আছে। সো ফাংশন লেখার আমি নিয়মটা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম যেটা হবে ফাংশন ডট জেএস, রাইট। এবং আমি HTML আমি ফাংশন ফাইলটাকে অ্যাড করে নিচ্ছি, যে তোমরা ফাংশন এখন কাজ করতেছি। অসাম। সো ফাংশন লেখার সিনটেক্সটা আমি প্রথমে আপনাদের দেখাবো। ফাংশন লেখার সিনটেক্স হচ্ছে প্রথমে ফাংশন কিওয়ার্ডটি ইউজ করবেন, তারপরে ফাংশনের নাম দিবেন হ্যালো, ঠিক আছে। এরপর হচ্ছে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি কোডটা লিখবেন হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ডটা আমি এখানে লিখলাম, লিখে হচ্ছে যে আমি সেভ করে ফেললাম। সেভ করে ফেলে আমি হচ্ছে যে ব্রাউজারে গেলাম, এখন কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে আমি ফাংশন তো ক্রিয়েট করে ফেলছি, বাট হচ্ছে যে আমি এখানে কিন্তু এই ফাংশনটাকে কল করি নাই। তো যখনই হচ্ছে আপনার ফাংশনটা ক্রিয়েট করবেন, তখন আপনার ফাংশনটা কল যখন না করবেন ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে না। তো আমি হ্যালোটাকে এখানে আগেন কল করতেছি। এখন আমি কল করলাম, এখন যদি ব্রাউজারে যাই তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখতে পাবো। তো এইখানে আরেকটা কোয়েশ্চেন আপনার মধ্যে থাকতে পারে যে আমি ফাংশনটা আসলে কোন জায়গায় ইউজ করব। তো ফাংশন বলতে তেমন কিছুই না, আমি সহজ ভাষায় একদম বলে দিচ্ছি। মনে করেন আপনার একটা কাজ বারবার লিখতে হচ্ছে, তো আপনি চাচ্ছেন এই কাজটা যাতে একবারে হয়ে যায়। যেমন মনে করেন আপনি কনসোল নামের একটা ফাংশন ক্রিয়েট করলেন, বা হচ্ছে যে রাইট নামের একটা ফাংশন ক্রিয়েট করলেন। দেন রাইটের মধ্যে আপনি কী করলেন, এই ফাংশনের মধ্যে আপনি হচ্ছে বলে দিলেন যতবার আমি হচ্ছে কনসোল করতে যাব তখন রাইটের মধ্যে আমি শুধু বলে দেবো কি কনসোল করবো, অটোমেটিক সেটা কনসোল হয়ে যাবে। সো একটা কাজ যখন আপনি বারবার করতে চাবেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ফাংশন লিখতে হবে। ফাংশন ইউজ করলে বেটার হবে, কারণ একটা কাজ বারবার লেখার দরকার নেই। যেমন আমরা যখন CSS করছিলাম তখন আমরা কী করছিলাম, আমরা হচ্ছে যে একটা স্টাইলের একটা ক্লাসের মধ্যে আমি স্টাইলটা দিয়ে দিচ্ছি এবং সেই ক্লাসটা আমি সব জায়গায় অ্যাড করে দিচ্ছি। এখানেও সেম, আপনি একটা ফাংশন ক্রিয়েট করবেন, সেখানে ফাংশনের ভিতরে কী হবে সেই কাজটা আপনি লিখে দিবেন এবং ওই ফাংশনটাকে শুধুমাত্র সব জায়গায় কল করে দেবেন। সব জায়গায় যেরকম লিখে দেবেন, এই যে লিখলাম এটা কিন্তু কল করা, এটাকে কল করা বলে। ফাংশনটা আমাকে ডাক দিলাম এখানে, সো আপনি কল করে দিবেন, তাইলে হচ্ছে ওইটা কাজ করবে। তো ফাংশনের ভিতরে আপনি যদি চান তাহলে কিন্তু প্যারামিটার পাস করতে পারবেন। তো প্যারামিটারটা আসলে কি? প্যারামিটার হচ্ছে যে ফাংশনের মধ্যে আপনি কোনো ডাটা পাস করতে পারবেন। যেমন কনসোল লগে এখানে কী হবে সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। সাপোজ মনে আমি বলে দিলাম যে মাই নেম ইজ সাকির, ঠিক আছে। সো এইখানে আমি হচ্ছে প্যারামিটার অ্যাকসেপ্ট করব। তো এইখানে আমি যে কোনো নামে অ্যাকসেপ্ট করতে পারবো। যেমন এখানে মাই নেম ইজ জাকির একটা প্যারামিটার আমি পাস করলাম, এটাকে আমি ভ্যালু নামে অ্যাকসেপ্ট করতে পারবো। তো যেই নামে অ্যাকসেপ্ট করবেন সেই নামটাই হচ্ছে এখানে ইউজ করতে হবে। তো ভ্যালু নামে অ্যাকসেপ্ট করলাম, কনসোল লগে ভ্যালু দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মাই নেম ইজ জাকির এখানে চলে আসছে। তো যতবার আমার কনসোল করার দরকার পড়বে আমি একটা লেট নিলাম, লেট নাম্বার ইকুয়াল টু 35। এখন আমি নাম্বারটাকে আমি এখানে কনসোল করবো। তো রাইটের মধ্যে আমি কী করবো, নাম্বারটা আমি দিয়ে দেবো, অটোমেটিক সে কনসোল হয়ে যাবে। এটা আরও সহজ না? তো একাধিকবার যখন আপনার একটা কাজ করার প্রয়োজন পড়বে তখন হচ্ছে ফাংশন ক্রিয়েট করে আপনি কাজ করলে সহজ হবে। কেউ একজন কথা বলতেছে, তার কাছে আমরা চলে যাই। কে বলতেছেন কথা? ওই রাইট পাথ দিয়ে অন্য কিছু লিখলে হবে না? অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো কিছু লিখবেন। যেমন ফাংশনের নামের ক্ষেত্রে আপনি যে কোনো কিছু আপনি লিখেন, সেই নামটা এখানে দিতে হবে। আপনি লিখেন হচ্ছে হজবরল আমি লিখলাম এখানে, লিখে আমি এটাকে এখানে দিলাম। আমার এখানে কোড ঠিক মতোই কাজ করবে, এই যে কাজ করতেছে, ঠিক আছে। সো আপনি যে কোনো কিছু লিখলেই হবে, এটা ডাজন্ট ম্যাটার। তবে স্পেশাল কিছু ক্যারেক্টার ছাড়া সবসময় চেষ্টা করবেন যাতে টেক্সট দিয়ে যাতে আপনি নামটা শুরু করতে পারবেন ফাংশনের, তাইলে বেটার হবে। স্ট্যান্ডার্ড কোনো নাম দিয়ে, হ্যাঁ, ইনস্ট্যান্ডার্ড কোনো নাম দিয়ে। যেমন আমি এখানে কী করলাম, কনসোলে লিখলাম, তো আমি রাইট লিখলাম। তো আমার এটা আরও বোঝা যাচ্ছে, যে কেউ আমার কোডটা দেখলে বুঝবে যে সামথিং সে রাইট করতেছে এখানে কোনো কিছু। এখন আপনি HTML কোনো কিছু প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি দেখলেন যে আমি লিস্ট প্রিন্ট করতে চাই, তো লিস্ট, রাইট অন লিস্ট, এরকম কিছু লিখলেই হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ফাংশন। তো ফাংশন আপনি চাইলে ভ্যালু রিটার্ন করতে পারবেন। হ্যাঁ, ভ্যালু রিটার্ন করতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি এখানে চান এই ভ্যালুটা আপনি এখানে আপনি মনে করেন নাম্বারটা পাঠালেন, তো নাম্বারটাকে আপনি যোগ বিয়োগ করে আপনি কী করবেন, এটাকে রিটার্ন করে দেবেন। তো আপনি ভ্যালুটাকে আমি কী করলাম, ভ্যালু যতই পাঠাবো তত আমি 10 দিয়ে গুণ করবো, 10-এর নামাতা বানাবো একটা, ঠিক আছে।
10-এর নামাতা বানাবো, 10-এর নামাতা বানানোর জন্য আমি 10 দিয়ে গুণ করব, গুণ করে হচ্ছে এখানে রিটার্ন করে দেবো। তো রিটার্ন আমি যদি রিটার্ন কিওয়ার্ড এখানে ইউজ করি RETURN রিটার্ন, তাহলে কিন্তু এটা আবার চলে আসবে, ঠিক আছে। তো আমি কী করলাম, লেট রেজাল্ট ইকুয়াল টু রাইট নাম্বার, ঠিক আছে। এখন যদি আমি রেজাল্টটাকে আমি যদি কনসোল করি, এটা আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি কী হবে। RESULT রেজাল্ট, এটা দিয়ে হচ্ছে যে আমি এখানে করে দিলাম। এখন কিন্তু এখানে 350 চলে আসছে, ঠিক আছে। 350 চলে আসছে। 350 কেমনে হইলো, 35টা হচ্ছে 10 দিয়ে গুণ করছে, 350 চলে আসছে। এখন আমি একটা হচ্ছে রাইটার নামে একটা ফাংশন নিলাম, সেই ফাংশন একটা ভ্যালু অ্যাকসেপ্ট করলাম প্যারামিটার হিসাবে। ভ্যালু নামক একটা প্যারামিটার আমি অ্যাকসেপ্ট করলাম যে এখানে গ্রহণ করা হবে, সেই ভ্যালুটার সাথে আমি 10 গুণ করলাম এবং রিটার্ন করে আমি ফাংশন থেকে ফেরত পাঠায় দিলাম, মানে যেই ফাংশনটা যেইখানে কল করা হবে সেইখানে ফেরত পাঠায় দিলাম। তো ফেরত কোথায় আসতেছে, এই যে এইখানে। তো এই জায়গায় যে ফেরত আসতেছে, এই জায়গায় তো আমার সামহাও কোনো জায়গায় লিখতে হবে, তাই না? তো আমি এই ফেরত আসাটাকে, ফাংশনের ফেরত আসাটাকে আমি রেজাল্টের মধ্যে, রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম এবং সেই ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিলাম। এখন আপনি যদি বলেন যে আমার ভেরিয়েবল নেওয়ার কী দরকার, আমি সরাসরি এখানে প্রিন্ট করে নিই, তাইলেই হয়, হ্যাঁ তাইলে হবে। বাট অনেক সময় কোড গুছায় একটা খেলার লেখার ক্ষেত্রে এটা কাজে লাগে। বা হচ্ছে যে আপনার কোড যখন বড় হয়ে যাবে তখন যদি আপনি এরকম ডাইরেক্ট সব জায়গায় লিখে ফেলেন তাইলে প্রবলেম, মানে প্রবলেম বলতে আপনার কোড এলোমেলো হয়ে যেতে পারে। তো আপনি সবসময় গুছায় লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। সে হচ্ছে ব্যাপারটা। তো আই হোপ আমরা ফাংশন মোটামুটি দেখে ফেলা এবং ফাংশনে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ফাংশনের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ফাংশন আপনি ভেরিয়েবল ইউজ করতে পারবেন, বাট ভেরিয়েবল অনেক রকমের হয়ে থাকে, হ্যাঁ। যেমন মনে করেন ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল আছে, লোকাল ভেরিয়েবল আছে। এখানে যদি আমি একটা ভেরিয়েবল ডিফাইন করি, সাপোজ কত দিয়ে আমার গুণ হবে, হ্যাঁ, সাপোজ লেট কত দিয়ে গুণ হবে সেটা, মাল্টিপ্লাই নাম্বার কত, 10 ছিল না, তো 10টা। তো আমি চাইলে এই মাল্টিপ্লাই এখানে 10 না দিয়ে আমি এখানে দিতে পারবো। একটা মেসেজ আসছে, দেখে নিই আমরা, প্লাস ইউজ করবো এখানে, সমস্যা নেই, প্লাস ইউজ করতে পারি। সো আমরা হচ্ছে যে মাল্টিপ্লাই একটা ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবলের ইকুয়াল টু এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলাম। এখন কিন্তু কাজ করবে, ঠিক আছে, এটা কিন্তু কাজ করবে। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, মানে হচ্ছে যে এই ফাইলে যে কেউ হচ্ছে এই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো আবার যদি আমি এই ভেরিয়েবলটা যদি এইখানে নেই ফাংশনের ভিতরে, তাইলে শুধুমাত্র ফাংশনের ভিতর থেকে সে অ্যাক্সেস করতে পারবে। বাইরের থেকে যদি আপনি এখানে মাল্টিপ্লাইকে কল করেন তাহলে কিন্তু সে পাবে না, সে বলবে আনডিফাইন্ড, ডিফাইন করা হয় নাই, ঠিক আছে, আনডিফাইন্ড সে বলে দিবে। সো এই যে ভেতর থেকে যে আপনি কল করতেছেন, একটা ভেরিয়েবল আপনি অ্যাসাইন করতেছেন, এটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল। এবং আমি যে সবার প্রথমে একদম কোন যে ফাইলের উপরে কোনো ফাংশনের ভিতরে না নিয়ে যদি আমি সবার উপরে বা যে কোনো জায়গায় আমি কল করে দিই, যেমন নাম্বার, এটা গ্লোবাল ভেরিয়েবল এবং এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, কারণ হচ্ছে এটা ফাংশনের ভিতরে আছে, এটা লোকাল, এবং হচ্ছে এটা নাম্বার, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সে হচ্ছে ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। এই ফাইলটা আপাতত এইভাবেই থাকুক, ছড়ানো চিরানো। আমরা চলে যাব হচ্ছে প্রজেক্টের দিকে, রাইট। সো এই যে আমাদের কোডগুলো করলাম না, এটাকে একটা গুছা একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই, তাহলে বেটার হবে। ওয়েব ডিজাইন ক্লাস 16 আমরা এটা কী করলাম, প্র্যাকটিস করলাম। সো প্র্যাকটিস নামে একটা ফোল্ডারের মধ্যে আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। এবং এটা আমার কী করবো, একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিচ্ছি এটার ভিতরে, এবং এইটার ভিতরে আমরা এখন কাজ করব, ঠিক আছে। তো প্রজেক্ট ফোল্ডার আমার এখানে চলে আসছে। এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল নিলাম index.html, এবং আমি একটা ফাইল নিলাম active.js। যে কোনো নামে আপনারা নিতে পারবেন, বাট সামহাও আমি আমার পছন্দ সহকারের নাম আমি এটা নিলাম। আচ্ছা, এটা আমরা জেএস ফোল্ডারের ভিতরে নেই, এখানে না, এখানে একটা ফোল্ডার নেই, জেএস ফোল্ডারের ভিতরে অ্যাক্টিভ জেএস ফাইলটাকে রাখলাম, তাহলে একটু গুছানো হবে, js/active.js, ঠিক আছে। সো এইখানে যে আমরা প্রজেক্টটা করব, এই প্রজেক্টটা হচ্ছে টোটালি হচ্ছে যে আমাদের থাকবে আর কি। আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে, এবং এই ফাইলটাকে রাইট ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করে দিলাম। তো এটা আমার এখানে চলে আসছে, ঠিক আছে।
তো এই প্রজেক্টটা যেটা করবো এটা কিন্তু আমার মুখস্থ কোনো প্রজেক্ট না, মানে আমি পারি এমন ধরনের কোনো প্রজেক্ট না, ঠিক আছে। আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে যে আগে এমন কোনো হচ্ছে যে করছি কিনা নট শিওর। সো আমি হচ্ছে যে এখানে অ্যাড করে নিচ্ছি যে আমি এটা আপনাদের দেখাবো যে আমি যদি এই প্রজেক্টটা করি তাহলে কীভাবে করব। তো আমি যখনই হচ্ছে এমন কিছু করি যেটা হচ্ছে যে আমি আগে কোনো সময় করি নাই বা সামহাও যে আমি এটার সাথে অপরিচিত, তখন যেটা করে আমি রিসার্চ করি যে আমি এই প্রজেক্টটা তো অলরেডি কেউ না কেউ বানাইছে, তো সে কীভাবে বানাইছে। আমি ডাইরেক্ট যাবো গুগলে গিয়ে রিসার্চ করবো। এটা আপনাদের ক্ষেত্রে এই যদি প্যাটার্নটা আপনারা ফলো করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ অনেক সময় হচ্ছে দেখা যাবে যখন আপনারা কাজ করবেন প্রবলেম পড়বেন, তো আপনাদের অনেকেই সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না। বিকজ হচ্ছে সারাদিন যেমন আমাকে অনেকে নক দেয়, বাট আমি অনেকেই সাপোর্ট দিতে পারি না, কারণ আমি আমার কাজে ব্যস্ত থাকি, সবাইকে সাপোর্ট দেওয়া পসিবল হয় না। তো যখন সাপোর্ট দেওয়া পসিবল হয় না তখন সে কী করবে, আসলে তার এই প্যাটার্নটা ফলো করা উচিত আমার যেটা মনে হয়। আমার কোনো হেল্পের জন্য আমি এখন কারোর কাছে যাই না, আমি এই প্যাটার্ন ফলো করে খুঁজে বের করি। আমি ডাইরেক্ট গিয়ে লিখবো জাভাস্ক্রিপ্ট টু ডু লিস্ট, যেহেতু আমরা টু ডু লিস্ট একটা প্রজেক্ট বানাইতেছি। জাভাস্ক্রিপ্ট টু ডু লিস্ট, এখন দেখেন প্রচুর পরিমাণ টু ডু লিস্ট চলে আসছে এখানে। প্রথমটা W3 স্কুল থেকে আপনি কয়েকটা দেখতে পারেন। আমি অলরেডি হচ্ছে ক্লাসে যখন বিরতি ছিল তখন আমি দেখছিলাম। যেমন এই যে একটা টু ডু লিস্টটা কেমন হবে, আপনার ইনপুট থাকবে, সেখানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে টু ডুটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। হ্যালো, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আবার ক্লোজ আপনি কেটে দিতে পারবেন, ঠিক আছে। সেই হচ্ছে টু ডু লিস্ট। এবং ট্রাই ইট ইউরসেলফে যদি আপনি যান তাহলে এখানে আপনার এই টু ডু লিস্টে যত ধরনের কোড ইউজ করা হয়েছে সব ধরনের কোড আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এইখানে এই যে বলা হয়েছে ক্রিয়েট এ ক্লোজ বাটন অ্যান্ড অ্যাপেন্ড ইট টু দ্য ইচ আইটেম অ্যান্ড লিস্ট, একটা বাটন ব্যবহার করা হয়েছে, সেই বাটনটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, এটা অ্যাড করার পরে কি রিফ্রেশ মারলে চলে যাবে পেজগুলো? হ্যাঁ, রিপ্লেস মারলে চলে যাবে, কারণ হচ্ছে এটা আপনি ভেরিয়েবলের মধ্যে সেভ করতেছেন, হ্যাঁ, অথবা হচ্ছে যে আপনি অ্যারের মধ্যে সেভ করতেছেন, এবং যখন আপনি পেজটা রিফ্রেশ দিবেন তখন কিন্তু অ্যারের মধ্যেই থাকতেছে। যেমন আমরা যখন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করি তখন কিন্তু ডাটা যখন আপনি রিফ্রেশ দেন তখন কিন্তু ডাটাগুলো যায় না। এর কারণ হচ্ছে যে ডাটাগুলো আপনার ডাটা বেস থেকে আসে। সো যখনই পেজটা লোড হয় সে ডাটা বেসে হচ্ছে একটা কল করে যে আমার এই ডাটাটা লাগবে, তখন সে হচ্ছে যে ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসে। কিন্তু এখানে আমরা কোনো ধরনের ডাটাবেস ইউজ করতেছি না, সো এখানে ডাটাটা থাকবে না, এখান থেকে ডাটাটা রিমুভ হয়ে যাবে। অলরাইট, চলেন আমরা প্রজেক্টটা স্টার্ট করে দিই। সো প্রজেক্ট স্টার্ট করার জন্য প্রথমে আমাদের HTML স্ট্রাকচারটা ক্রিয়েট করতে হবে। সো আমি চলে যাচ্ছি HTML এ। সো আমার মনে হয় এখানে যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে আমরা স্ট্রাকচারটা তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারবো। তো আমি চলে গেলাম getbootstrap.com এ। তো এখানে ফাইল ডাউনলোড করা ছাড়াও আমরা দেখাইছিলাম যে একভাবে ইনস্টল করতে পারবো, সেটা হচ্ছে আমি ডকুমেন্টেশনে চলে গেলাম এবং CDN দ্বারা, হ্যাঁ, তখন আমি চলে গেলাম এই স্টার্টার টেমপ্লেটে, এইটা ক্লিক করলাম, স্টার্টার টেমপ্লেট পুরোটা কপি করে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন অনেকগুলো চলে আসছে। এই ইন্ট্রিগেটি ক্রস অরিজিন এগুলো আমার রাখতে ভালো লাগে না, তাই আমি রিমুভ করে দিচ্ছি। আপনারা চলে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। জাহিদ হাসান, আপনি কি কোথাও ইন্টার্নশিপ করতেছেন? হ্যাঁ ভাই, করছিলাম, এখন শেষ। তো এখন কি করতেছেন আপনি? এখন প্র্যাকটিস করতেছি, ফ্রেন্ডের সাথে কাজ করি ফাইবারে। ভেরি গুড। ফাইবারে কী ধরনের প্রজেক্ট পান আপনি? এই ওয়েব ডিজাইনের। ওকে, অসম। সো আমাদের এখানে হেডার নিয়ে নেই, তাহলে প্রজেক্টটা একটা সুন্দর হয়ে যাবে। আমি ন্যাপবার নিতে চলে গেলাম, ন্যাপবার লিখে সার্চ করলাম। আমার ফাইবারে যে PHP HTML ছিল, আমি একটা প্রজেক্টও পাইনি, খুবই দুঃখজনক ব্যাপার, তাই না? হ্যাঁ ভাই, ফাইবারে এইসব কাজ পাওয়াই যায় না, অন্যরকম কাজ আছে। আপওয়ার্কে পাইছিলাম কয়েকটা, বাট ফাইবারে পাইনি। আর এখন তো ট্রাইও করি না, এত ব্যস্ত থাকি যে ট্রাই করতে পারি না। সো এইগুলো তো অলরেডি আমি দেখাইছি, তো আমি ধূপধাপ করে ফেলতেছি, আপনাদেরকে আমি না দেখাই। সো আমি চলে গেলাম আবার হচ্ছে যে এইটা কাট করে আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি ন্যাবের ভিতরে। কন্টেনার,
কন্টেনার মধ্যে চলে আসছে। অ্যান্ড দেন হচ্ছে এটার কালারটা আমি চেঞ্জ করেছি পিসি প্রাইমারি, এবং হচ্ছে যে টেক্সট নেমটা ডার্ক দিলে হোয়াইট কালার চলে আসছে, এবং আমাদের যেগুলো দরকার নেই সেগুলো রিমুভ করে দিই। চলে আসছে রাইট। এই ফর্মটার আমাদের দরকার নেই, সো ফর্মটা রিমুভ করে দিই। awesome. সো ন্যাপবারের চেক আমি এখানে বলে দিলাম জাভাস্ক্রিপ্ট টু ডু, অথবা হচ্ছে যে টু ডু অ্যাপ। তো আমাদের টু ডু এখানে চলে আসছে, হোম লিঙ্কের জায়গায় কোনো কিছু থাকবে না, সেটা পুরোটা আমি এখানে কমেন্ট আউট করে দিলাম, তো কোনো কিছু নেই। অলরাইট, এখন আমি হচ্ছে একটা কন্টেনার নিচ্ছি, যেখানে আমাদের মেইন হচ্ছে সেকশন নিলাম, সেকশনের ভিতরে হচ্ছে একটা কন্টেনার নিলাম, সেটার ভিতরে হচ্ছে যে H1 টাইটেল নিলাম টু ডু অ্যাপ। এখন আমি একটা রো নিলাম, রোর মধ্যে হচ্ছে একটা কলাম নিব, কলাম 6 আপসেট, বাম পাশ থেকে মার্জিন 3 কলাম রেখে দিলাম, তাহলে আমার এখানে মাঝখানে চলে আসবে লরেম ইপসম চলে আসছে। এবং এই যে সেকশন নিয়েছিলাম এখানে একটা প্যাডিং দিয়েছি, ব্রুস্টার ডেফল একটা প্যাডিংয়ের ক্লাস আছে PY5, মানে উপর নিচ থেকে প্যাডিং পাবে। এবং হচ্ছে যে কন্টেন্ট আমাদের টেক্সট লাইন সেন্টার করে দেই, অথবা হচ্ছে যে H1 ট্যাগের মধ্যে আমি টেক্সট সেন্টার ক্লাস অ্যাড করে দিলাম, তাহলে টেক্সটটা সেন্টার হয়ে যাবে, চলে আসছে। অ্যান্ড দেন আমি হচ্ছে টেক্সট এখানে লরেম ইপসম নিয়েছিলাম, এখানে হচ্ছে যে আমি একটা ফর্ম ট্যাগ নিচ্ছি, ফর্ম ট্যাগ, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে আমি একটা ফর্ম গ্রুপ নিচ্ছি, উপরে তো বুটস্ট্র্যাপ অনেকে ইউজ করেন, জানেন এখানে বুটস্ট্র্যাপ ফর্ম। এই ফর্মটা কপি করে নিই, পরে কাস্টমাইজ করে নিয়ে নিব। তো আমাদের এখানে এই দেখেন কোডগুলো কিন্তু এলোমেলো, তো কোডগুলো সুন্দর করার জন্য একটা এক্সটেনশন আছে এখানে, সেটা হচ্ছে বিউটিফাই, PELAU বিউটিফাই। এটা প্রায় 54 লাখ হচ্ছে যে ইনস্টল আছে, কয়েকদিন পরেই হচ্ছে যে 55 লাখ হয়ে যাবে। তো এটা ইনস্টল করে নেবেন, আমার এখানে ইনস্টল করা আছে। এবং ইনস্টল করার পর হচ্ছে যে পুরো কোডটা সিলেক্ট করবেন, যতটুকু হচ্ছে আপনি সুন্দর করতে চান। তো আমি ফর্ম ট্যাগের ভিতরে যে কোডটা যেটা সুন্দর করতে চাই এটাকে আমি সিলেক্ট করলাম এবং Ctrl+P দিলাম, পি দিয়ে আমি এখানে একটা হচ্ছে যে গ্রেটার দেন সাইন দিলাম, অ্যান্ড বললাম বিউটিফাই সিলেকশন, অটোমেটিক্যালি সে বিউটিফাই করে দিয়ে দেবে। অসাম। তো আমাদের এখানে একটা ইনপুট ফিল্ড হলে একটা বাটন হলেই হয়, তো আমরা ইনপুট ফিল্ড নিলাম, ওটা বাটন নিলাম। তো এখানে আমি বলে দিলাম অ্যাড টু, এবং ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি বলে দিলাম হচ্ছে যে এন্টার টু ডু নেম, এবং এখানে একটা এক্সাম্পল ইনপুট ইমেল একটা আইডি আছে, এটাকে চেঞ্জ করে আমি দিলাম কি নেম, টু ডু নেম, চলে আসছে আমাদের টু ডু নেম। এখন হচ্ছে নিচে একটা লিস্ট থাকবে, যে লিস্টে হচ্ছে আমাদের টু ডুগুলো শো করবে। সো আমি ফর্মটাকে একটা মার্জিন দিয়ে দিলাম এটার নিচে। সো আচ্ছা, ফর্মটা দুইবার হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ইনপুট টাইপ ইমেল দেওয়া আছে, টেক্সট এরিয়া অ্যাড্রেস ইমেল হেল্প, এটা লাগবে না। অসম। সো আমরা এটা নিচে মার্জিন দিতে দিই। সো মার্জিন বটম 4টা মার্জিন দিয়ে দিলাম, এবং এটার মধ্যে আমরা একটা লিস্ট নিলাম ULLI×3 লরেম, শর্টকাট ইউজ করে ফেলছি। হ্যাঁ, ওটা লিস্ট চলে আসছে, বাট লিস্টটাকে স্টাইল করা হয় না ঠিক মতো। লিস্ট এরকম একটা লিস্ট নিলে সুন্দর হবে। অলরাইট, সো আমরা এরকম একটা লিস্ট নিয়ে নিলাম।
অসাম একটা লিস্ট হয়ে গেলো। বাম পাশে একটা মার্জিন রয়ে গেছে, মার্জিনটা কোত্থেকে পাচ্ছি এটা আমরা দেখে নিই। এই যে আমাদের ইউএল ট্যাগ থেকে পাচ্ছে, 2টা ইউএল ট্যাগ হয়ে গেছে না। অসাম। সো আমাদের লিস্ট এখানে অ্যাড হয়ে গেছে, আমাদের টু ডুগুলো এখানে থাকবে। তার আগে আমি একটা টাইটেল দিয়ে দিই এখানে টু ডুজ, এবং হচ্ছে এটাকে H2-র মধ্যে র্যাপ করে দিচ্ছি, এবং এটা নিচেটা আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো আমাদের টু ডুজগুলো চলে আসছে এখানে, এবং এখানে হচ্ছে মার্জিন 5 দিয়ে দিলাম। সো আমাদের টু ডুজগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। সো টু ডুজগুলো চলে আসছে। এখন হচ্ছে টু ডুজগুলো এখানে আমি অ্যাড করবো, আর এখান থেকে হচ্ছে অটোমেটিক্যালি এখানে পাবে, টু ডুগুলো এখানে পাবে। তো সেটা আসলে কীভাবে করা যায়? তো সেটা করার জন্য হচ্ছে যে আমি এখানে টু ডুগুলো একটা টু ডু রাখলাম, সেটা রিমুভ করে দিলাম, একটা টু ডু রাখলাম এখন আপাতত, ঠিক আছে। আমি ইনপুট থেকে হচ্ছে যেই ইয়াটা পাবে এখানে আমি হচ্ছে আমি স্ক্রিপ্ট টেক নিয়ে নিচ্ছি, অথবা আমি active.js-টা এখানে অ্যাড করে দিচ্ছি। সো স্ক্রিপ্টের মধ্যে সোর্স আছে, সেটার মধ্যে js/active.js এটা দিলে তো পাওয়ার কথা না। Ctrl+U তো চলে গেলাম ব্যাকএন্ডে, এবং সেখানে গিয়ে দেখি active.js-টা পাচ্ছে কিনা। error not found active.js, তার মানে তার ফাইলের স্ট্রাকচারে ভুল আছে। আমার তো কথা কেন পাচ্ছে না? আচ্ছা, এইটার একটা মূল কারণ হচ্ছে যে আমরা প্রজেক্টে কিন্তু প্র্যাকটিস এবং ক্লাস 16 পুরো ফোল্ডারটা এখানে অন করে নিয়েছি। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি শুধুমাত্র কোনটা ওপেন করব? প্রজেক্ট আমার যে ফোল্ডারটা আছে এটা ওপেন করব। তো আমি নতুন একটা উইন্ডো নিলাম ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। সেই উইন্ডো থেকে হচ্ছে যে আমি চলে গেলাম মেনুতে, ফাইল, ওপেন ফোল্ডার, ক্লাস 16 আমাদের প্রজেক্ট ফোল্ডারটা, এটা দিয়ে ওকেতে দিলাম। তাহলে আমাদের সেই ফোল্ডারটা শুধুমাত্র ওপেন হয়ে যাবে, অ্যান্ড আই হোপ এখন আর কোনো প্রবলেম হবে না। সো যদি আমি অ্যাড করতে চাই তাহলে অটোমেটিক সে রেফার আমাকে করে বলে দিবে। সো js/active.js এখনও তো সে আমাকে বলতেছে না, ব্যাপার কি? এখন আমি আবার ওপেন উইথ লাইভ সার্ভার আমি দিয়ে দিলাম, Ctrl+U দিয়ে ব্যাকএন্ডে গেলাম। এখন দেখি সেই ফাইলটা পাই কিনা। js/ সামহাও এখানে ইররটা পাচ্ছে। আচ্ছা, আমাদের js ফোল্ডারের নামের আগে একটা স্পেস ছিল, সেটার কারণে পাচ্ছিল না তখন। সো এখন পাবে। চলে গেলাম active.js, এখন পাচ্ছে। active.js তেমন কোনো কিছুই নেই। তো আমরা হচ্ছে এটাকে ধরে নেব। হ্যাঁ, আমাদের হচ্ছে js ফাইলটা রেডি, HTML ফাইলটা মোটামুটি রেডি। এখান থেকে এটা রিমুভ করে দিলাম, হেডারটাকে হচ্ছে মিনিমাইজ করে দিলাম। আমাদের মেইন কাজ হচ্ছে ফর্মের এখানে। তো ফর্মের হচ্ছে যে এই যে ফর্মটা আমাদের যখন ফর্মটা সাবমিট হবে তখন হচ্ছে যে আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। সো আমরা active.js যে ফাইলটা আছে এটাকে আমি নতুন ডান পাশে ওপেন করে নিলাম। তো যখন হচ্ছে ফর্মে হচ্ছে যে আমার এখানে সাবমিট হবে, হ্যাঁ, সো আমি জানি না, মনে করেন আমি জানি না যে কীভাবে এখানে হচ্ছে যে ফর্ম যখন সাবমিট হবে তখন সেই ফর্মটা ডাটা আমি নিব। তো এটা যদি না জেনে থাকি তাহলে কীভাবে আমরা করব? তো কীভাবে এটা আসলে গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাব আমরা, ঠিক আছে। তো আমরা দিলাম গুগলে গিয়ে লিখলাম জাভাস্ক্রিপ্ট ফর্ম সাবমিট ইভেন্ট। এটা লিখে যখন আমি যাব তখন হচ্ছে অন সাবমিট, এই দেখেন অনেকগুলো আছে। এই যে অন সাবমিট একটা ফাংশন আপনি এখানে কল করতে পারবেন, অন সাবমিট একটা ফাংশন কল হবে। এই যে অনেক সলিউশন এখানে আপনি দিয়ে দিচ্ছে। তো আপনি অ্যাড ইভেন্ট লিসেনার এখানে অ্যাড করতে পারবেন। ইউর ফর্ম এলিমেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার অন সাবমিট কল ব্যাক ফলস।
ওকে, সো আমরা হচ্ছে যে আমাদের ফর্মের যে ট্যাগটা আছে সেটাকে আগে সিলেক্ট করব, তার মধ্যে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব। ইভেন্ট লিসেনার আমরা যদিও এখনও দেখিনি, বাট আমরা দেখে নিব এখনই। তারপরে হচ্ছে এখান থেকে ফাংশনের ভিতরে আমরা এটা কোডটা করে ফেলবো। সো আমি প্রথমে গেলাম হচ্ছে কোথায়, আমাদের ফর্মের মধ্যে একটা আইডি দিয়ে দিলাম, আমাদের টু ডু ফর্ম একটা আইডি আমরা দিলাম, এবং এই টু ডু আইডিটাকে আমরা সিলেক্ট করে নেব। সো ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর না, গেট এলিমেন্ট বা আইডি দিয়ে আমরা সিলেক্ট করলাম কোনটাকে, ফর্মটাকে। অ্যান্ড ফর্মটাকে সিলেক্ট করার পর আমি ডট দিয়ে এগেন বলবো অ্যাড ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার হচ্ছে যে আপনি ক্লিক, ফোকাস, সাবমিট এই ধরনের ইভেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো লিসেনার দিয়ে আমি এখানে হচ্ছে যে আমি এখানে বললাম সাবমিট যে ইভেন্টটা সেটা আমি করবো। এর মধ্যে আমি একটা কমা দিয়ে একটা ফাংশন আমি এখানে পাস করতে পারবো। তো ফাংশনের মধ্যে আমি একটা পাস করে দিলাম, এবং ফাংশনের ভিতরে আমি একটা প্যারামিটার হিসেবে নিলাম, ঠিক আছে। এবং কনসোল আমি ইটাকে এখানে সাবমিট করে দেবো, কনসোল ইটাকে, এই যে ইটা আমি অ্যাকসেপ্ট করলাম এইখানে প্যারামিটার, এই ইটাকে আমি এখানে প্রিন্ট করে ফেললাম। তো আমি এখানে হচ্ছে কনসোলে চলে গেলাম। এখন যদি আমি অ্যাড এখানে ক্লিক করি, সাবমিট হচ্ছে কিন্তু রিলোড হয়ে যাচ্ছে বাটনটা, আমাদের পেজটা সাবমিট হচ্ছে, কনসোল আসতেছে, বাট পেজটা রিলোড হয়ে যাচ্ছে। তো পেজটা যাতে রিলোড না হয় সেটার জন্য আমরা কী করতে পারি, সেটার জন্য হচ্ছে অ্যাকশন আমরা বলে দিতে পারি, অ্যাকশন হ্যাশ যদি বলে দিই তাহলে এটা রিলোড হবে না। হ্যাশ আমি বলে দিলাম, এই দেখেন হ্যাশ হয়ে যাচ্ছে, এখনও রিলোড হচ্ছে না। সাবমিট ইভেন্টটা আমাদের এখানে কনসোল হয়ে যাচ্ছে, বাট আমাদের পেজও রিলোড হচ্ছে না। তো এটা যখন নর্মালি হ্যাশ চলে আসে এখানে, বা এটা সঠিক পদ্ধতি না, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই এই বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারি। তো সেটা করার জন্য আমি এখানে বলে দেব, এই যে ইটাকে অ্যাকসেপ্ট করলাম না, ইটাকে অ্যাকসেপ্ট করার পর ডট প্রিভেন্ট ডিফল্ট আমি এখানে এটা বলে দেবো। এখানে যদি বলে দিই তার নর্মালি এখানে অ্যাকশন অ্যাড করা লাগবে না, অটোমেটিক্যালি হচ্ছে যে আমার এখানে সে পেজটা রিলোড নেবে না। তো আমি পেজটাকে রিলোড নিয়ে নিলাম, অ্যাড টু ডু চলে আসছে, আমার এখানে হ্যাশও চলে আসলো না এবং পেজটাও রিলোড করলো না, দুইটাই হয়ে যাচ্ছে। এবং হ্যাশের একটা প্রবলেম হচ্ছে যে স্ক্রল করে আপনার পেজটা সবার নিচে থাকে, হ্যাশে ক্লিক করার মাধ্যমে সবার উপরে চলে আসবে, এটার একটা প্রবলেম। তো হচ্ছে আমরা পেজ তৈরি করে নিলাম। এখন আমরা ইনপুট ট্যাগের হচ্ছে যে এলিমেন্টেড ভ্যালুটা কী করে আমরা নিব। তো ভ্যালুটা নেওয়ার জন্য আমি এখানে কনসোল লগের পরিবর্তে আমি এখানে হচ্ছে যে আমি লেট ইনপুট টেক্সট নামের একটা ভেরিয়েবল নিলাম, এবং ইকুয়াল টু দিয়ে আমি এটা টেক্সট কন্টেনার নিয়ে নেব। ওকে, তো আমি হচ্ছে এটার মধ্যে একটা আইডি দিয়ে আমাকে ধরতে হবে। তো অলরেডি একটা আইডি দেওয়া আছে টু ডু নেম আইডির মাধ্যমে এটা আমি সিলেক্ট করতে পারবো। অথবা এখানে যদি ক্লাস নেম দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো ক্লাস নেম, অথবা টু ডু নেম নামের একটা ক্লাস নিলাম আমরা এখানে। এবং এখানে কিন্তু ক্লাস টু ডু নেম, আইডি টু ডু নেম দুই জিনিস, একটা আইডি একটা ক্লাস, সো কোনো প্রবলেম হবে না। সো ক্লাস যদি আমি জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে তাহলে কীভাবে ইউজ করবো, তো ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর দিয়ে আমি এখানে ক্লাসটা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। অথবা আরেকটা অপশন আছে আপনার, এটা আমি একটু যদি বড় করে নিই, বা এটাকে যদি আমি নিচে নিয়ে আসি, এই ফাইলটাকে ধরে যদি নিচে নিয়ে আসি তাহলে একটু বেটার হবে, উপরে আমার নিচে ওকে। সো আমি এখানে বলতে পারবো যে লেট ইনপুট টেক্সট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ঠিক আছে। এখন আমি ক্লাস নেমটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। সো গাইজ আমাকে একটু দেন, আমার একটু হালকা মাথা ব্যথা করতেছে। সো আমি 10 মিনিট পর একটা ব্রেক নিচ্ছি, 10 মিনিটের পর আবার ফিরে আসতেছি। অলরাইট, সো আমরা 10 মিনিটটা ব্রেক নিই, দেন আমি ফিরে আসতেছি একটু পানি খেয়ে। ও পার্থ ভাই, সো ব্যাপারটা হচ্ছে আমার এখানে একটা যে নতুন হেডফোনটা ইউজ করতেছে, এটার প্রেশার অনেক বেশি, সেটা মাথায় প্রচুর চাপ দিচ্ছিল, যেটার কারণে মাথা ব্যথা করতেছিল, আমি সবাই বুঝতে পারছি। সো এখন আমি এটা হেডফোনটা খুলে রাখলাম, তো আপনারা যখন কথা বলবেন সেটা বুঝতে পারবো না হয়তো, এক সেকেন্ড বুঝতে পারবো। এটা যদি আমি নতুন উইন্ডোতে ওপেন করে রাখি এটাকে ধরে, ইয়েস, এখন আপনার কথা বলে বুঝতে পারবো। সো এনিওয়ে আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি এইভাবেই, আমি হেডফোনটা খোলা রেখে। যদি আপনারা কথা বলেন, যদি বলতে চান কেউ, তাহলে মেসেজে নক দিন, তাহলে আরও ইজিলি বুঝতে পারবো। অলরাইট, সো আমি চলে যাচ্ছি হচ্ছে যে আমার এতে আমাদের এই কোডে।
তো কোডের এখানে যেটা দেখেছিলাম আমাদের ইনপুটের যে এটা আছে এটা আমি সিলেক্ট করতে হবে। তো ক্লাস না ইউজ করাটাই আই থিঙ্ক বেটার, কারণ হচ্ছে যে ক্লাসে অনেক সময় প্রবলেম করে, কনফ্লিক্ট খায়। তো আপনারা যেহেতু বিগিনার লেভেলে আছেন, তাই আপনারা সবসময় যখন কাজ করবেন তখন আইডি লেভেলে আইডি ধরে কাজ করবেন। তো আমি এটা ধরে নিলাম এবং হচ্ছে আমি এখানে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্ট করে দিয়ে নিলাম। সো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অথবা গেট এলিমেন্ট, কোয়েরি সিলেক্টর হবে না, গেট এলিমেন্ট বাই আইডি। এখন আমি আইডিটাকে ধরে নিলাম। তো আমি কনসোল ডট লগ যখন দিব ইনপুট টেক্সট, ফর্মটা যখন সাবমিট হবে, যখন ইনপুট টেক্সট আমি এখানে কী করব, কনসোল লগ দিব, তখন কিন্তু আমার এখানে ইনপুটে এটা চলে আসবে। সো আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে আমার কোথায়, আমার ফর্মে, এইখানে আমাদের কোডে। সো আমি কনসোলটা এখানে ওপেন করে নিলাম। তো আমি অ্যাড টোডোতে আমি এক করলাম। এখন দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে, এখন কিন্তু এটার মধ্যে কোনো ভ্যালু নাই। তো আমি একটা কাজ করি, এখানে ভ্যালু সেট করে দিই। গো টু মার্কেট, বাজারে যাও, কনসোল এই রেড এই বাটনটা যেটা আছে, এই বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে কনসোল ক্লিয়ার হয়ে যাবে। অ্যাড টু ডো এখানে আমরা দিলাম। এখন কিন্তু সেম আমাদের HTML-এর যে এলিমেন্টটা সেটা পুরোটা এখানে চলে আসছে। তো HTML এলিমেন্টটা আমাদের দরকার নেই, আমাদের দরকার কি, আমাদের এটার ভিতরে যে টেক্সট কন্টেন্ট আছে সেটা আমাদের দরকার। তো এইটার জন্য আমি যাব গুগলে গেন, আমি মনে করেন আমি কিচ্ছু জানি না, আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি এখন সার্চ করতেছি। তো গুগলে যাব, গুগলে গিয়ে আমি হচ্ছে যে লিখতেছি গেট ভ্যালু অফ ইনপুট এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট ইনপুট এলিমেন্ট ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুটা যদি আপনি নিতে চান তাহলে কী করা হচ্ছে, এটা লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবে। এবং এখান থেকে একটা অংশ আমি হচ্ছে যে অ্যাড ওপেন করলাম। তো এখানে দেখেন ডট ভ্যালু যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এখানে ভ্যালু চলে আসবে বা ভ্যালু আমরা পেয়ে যাব। সেটাতে আমরা ট্রাই করতে পারি। এখানে আবার ডট ভ্যালু দিছে, ওকে, সেটা আমরা ট্রাই করতে পারি। তো আমরা কী করলাম, এই টুডুর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখানে নিব। তার জন্য আমি কী করলাম, এখানে ভ্যালু লিখলাম যাতে ভ্যালুটা আমি পেয়ে যাই। এইখানে আমি হচ্ছে এখানে গেলাম, এখন আমি গেলাম লিখলাম গো টু মার্কেট, মানে কি লিখে অ্যাড টুডো দিলাম। তো আমার গো টু মার্কেট এখানে চলে আসছে। ঠিক আছে, ভ্যালুটা। এছাড়া আপনারা এখানে দিতে পারেন টেক্সট কন্টেন্ট, একটা অপশন আছে, সেটা যদি এখানে দেন তাহলে সেখান থেকে হচ্ছে যে আপনার কন্টেন্ট চলে আসবে। সো আমি লিখলাম গো টু মার্কেট অ্যাড টুডো টেক্সট কন্টেন্ট, কোনো কিছু আসে নাই। আচ্ছা, টেক্সট কন্টেন্ট হচ্ছে যে আপনার ট্যাগের ভিতরে যেটা আসবে। সাপোজ মনে করেন আপনার যদি H2-র ভিতরে যে কন্টেন্ট আছে, টু ডুজ এই লেখাটা যদি নিতে চান তাহলে টেক্সট কন্টেন্ট ইউজ করবেন, এবং ফর্ম ট্যাগ বা ইনপুট ট্যাগের ভিতর থেকে যদি কন্টেন্ট নিতে চান তাহলে ভ্যালু ইউজ করলে আপনি পেয়ে যাবেন। সো ভ্যালু, এখন আমি ভ্যালু পেয়ে যাই, ভ্যালু পেয়ে গেলাম। এখন ভ্যালুটাকে আমি নিয়ে কী করবো, ভ্যালুটাকে নিয়ে কিন্তু আমার এই যে HTML আছে, আমাদের টু ডু আছে, এই টু ডুর ভিতরে হচ্ছে আমার কী করতে হবে, রাখতে হবে, বা টু ডুর আইটেমের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে আমাদের রাখতে হবে। তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে ভ্যালুটাকে তো আমি নিলাম। এখন আমি সিলেক্ট করব হচ্ছে যে এটা আমাদের লিস্টটা, হ্যাঁ। তো লেট লিস্ট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলাম আমাদের টু ডু লিস্ট। সেম আইডি বারবার ইউজ করবেন না, আলাদা আলাদা আইডি ইউজ করবেন। সো গেট টু ডু লিস্ট আইডি নিলাম এবং সেই আইডি দিয়ে আমি ইউএলটা এখানে সিলেক্ট করে নিলাম। এখন ইউএলটাকে হচ্ছে আমি কী করব, এখানে নিলাম। এখন দেখি সেই ইউএল তো সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন ইউএলের মধ্যে আমার এটাকে পাঠাইতে হবে না। সো আমি গুগলে যাবো, এখানে আমি সার্চ দিব যে গুগলে হাউ টু, মানে লিস্টের ভিতরে কন্টেন্ট কীভাবে রাখা যায়। তো অ্যাপেন্ড লিস্ট আইটেম ইন জাভাস্ক্রিপ্ট, হাউ টু অ্যাড লিস্ট আইটেম ইন জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এরকম যদি দেন তাহলে চলে আসবে। তাহলে এখান থেকে যে কোনো একটা অপশন আপনাদের সার্চ করে করে আপনারা নিতে পারবেন। তো এইখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কী করতেছে তারা, গেট এলিমেন্ট বাই আইডি নিয়ে ফর্মটাকে ধরলো। তারপরে হচ্ছে যে তারা লিস্ট আইটেম এখানে ক্রিয়েট করতেছে। সো আমাদের লিস্ট আইটেম ক্রিয়েট করার দরকার নেই, বিকজ অলরেডি আমাদের লিস্ট আইটেম আছে। আমাদের শুধু কী দরকার, অ্যাপেন্ড করা দরকার। ঠিক আছে, মানে এটার ভিতরে আমাদের কন্টেন্ট রাখা দরকার। আমি এগেন সার্চ করলাম যে অ্যাড লিস্ট আইটেম
using JavaScript without creating element, মানে এলিমেন্ট ক্রিয়েট করা, লিস্ট আইটেমের যে এলিমেন্ট আছে, লিস্ট ট্যাগ আছে, সেটা ক্রিয়েট করা ছাড়াই কীভাবে আপনারা এটা ক্রিয়েট করে দেবেন। এইখানেও সেম, এইখানে তারা কী করতেছে, লিস্ট আইটেম বাই লিস্ট নামে আইডিটা দিয়ে তারা নিল, দেন হচ্ছে লিস্ট এখানে ক্রিয়েট করতেছে, ক্রিয়েট লিস্ট। আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন এইখানে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট লিস্ট ক্রিয়েট করতেছে, দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে ক্রিয়েট টেক্সট নোড এখানে তারা ক্রিয়েট করলো, দেন হচ্ছে অ্যাপেন্ড চাইল্ডে দিয়ে দিল। তো আপনি যখনই হচ্ছে কোনো কিছু পারবেন না তখন কিন্তু বেশি সময় লাগে, কারণ হচ্ছে আপনার রিসার্চ করতে হয়। আপনি যেরকম চাচ্ছেন সেরকম যদি না পান তাহলে রিসার্চ করতে হয়, ঠিক আছে, রিসার্চ করে করতে হয়। তো আমরা যেটা করতে পারি, যেহেতু আমরা অনেক খোঁজাখুঁজি করলাম মোটামুটি পাইলাম না, তো যেরকম লেভেলের পাইছি সেরকম লেভেলেরই কী করতে হয়, আমরা করতে পারি এখানে সেটা ইউজ করতে পারি সেই পদ্ধতিটা। যেমন এই যে এই পদ্ধতিটা আমরা পাইছি খুঁজে, এই পদ্ধতিটা ইউজ করতে পারি এখন। সো আমি এটা কপি করে নিয়ে গেলাম এবং কপি করে নিয়ে আমি ডাইরেক্ট আমার কোডে চলে গেলাম, কোডে চলে গিয়ে এইখানে আমরা দিলাম। সো অলরেডি লিস্ট আছে, আমাদের এন্ট্রি হচ্ছে যে আমাদের এটা হবে কি লিস্ট আইটেম, লিস্ট আইটেম ক্রিয়েট করলাম এবং লিস্ট আইটেমের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড ক্রিয়েট টেক্সট নোড মানে টেক্সট ক্রিয়েট করতেছে, টেক্সটটা হবে ইনপুট টেক্সট, এখানে টেক্সটটা ক্রিয়েট করলো এবং হচ্ছে আমাদের যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে কী করলো, অ্যাপেন্ড চাইল্ড এন্ট্রি আইটেম না, এটা হবে লিস্ট আইটেমটা এখানে এন্ট্রি করে দিল। তো এন্ট্রি এখন দেখি এটা কাজ করে কিনা। আমি চলে গেলাম হচ্ছে এইখানে গো টু মার্কেট, অ্যাড টু ডু, এই দেখেন টু ডু কিন্তু চলে আসছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের এখানে যে এটা ছিল, আমাদের লিস্ট ছিল, এখানে লিস্টের মধ্যে কিন্তু আমাদের ক্লাস ছিল, তো আমাদের ক্লাসটা কিন্তু অ্যাড করিনি আমরা। এইখানে যে লিস্ট আমরা অ্যাড করছি এটা সিম্পল শুধুমাত্র লিস্ট আইটেম অ্যাড করছি, এখানে তেমন কিছুই নেই, তো আমাদের ক্লাসটা অ্যাড করে দিতে হবে। সো টু অ্যাড ক্লাস ইন জাভাস্ক্রিপ্ট, add list item using JavaScript. এই যে সো এলিমেন্টের মধ্যে ক্লাস লিস্ট ডট অ্যাড এরকমভাবে অপশন দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। তো আমি এখানে দেখাই দিই আপনারা কীভাবে ক্লাসটা অ্যাড করবেন। তো আমাদের যে ক্লাসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনার এইটা লিস্ট গ্রুপ আইটেম, ঠিক আছে। তো আমি ক্লাস কার মধ্যে অ্যাড করবো হচ্ছে লিস্ট আইটেমের মধ্যে, ঠিক আছে। ক্লাস লিস্ট অ্যাড, এখন যদি আমি এখানে কাজ করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চলে আসলাম এখানে গো টু মার্কেট, অ্যাড চলে আসছে। এখন কিন্তু আমাদের যে ইনপুট ট্যাগটা আছে এটা কিন্তু খালি হয় না, এটা কিন্তু খালি হয়ে যাওয়ার কথা, বাট খালি হয় নাই, ঠিক আছে। সো এটা খালি করার জন্য আমরা কী করতে পারি, তো আমরা হচ্ছে ইনপুট, এইখানে যে ইনপুট টেক্সটটা বেলোটা নিয়েছিলাম এটাকে কী করলাম, এটাকে বললাম শুধুমাত্র ইনপুট এলিমেন্ট এবং এখান থেকে ভ্যালু রিমুভ করে দেবো, মানে ইনপুট এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো আমাদের এই যে ক্রিয়েট টেক্সট নোড, এখানে যে আমরা হচ্ছে এলআইয়ের মধ্যে যে টেক্সটটা আমরা ক্রিয়েট করতেছি এটাকে আমরা কি বলবো, ইনপুট এলিমেন্ট ডট ভ্যালু, এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে অ্যাড হবে, ঠিক আছে। এবং যখন লিস্ট আইটেমটা অ্যাড হয়ে যাবে তখন কি হবে, এই যে ইনপুট এলিমেন্ট ডট ভ্যালু ইকুয়াল টু কী করবেন, ইকুয়াল টু ফাঁকা সেট করে দিবেন। ফাঁকা সেট করে দিলে সে অটোমেটিক্যালি ওইখানে ফাঁকা হয়ে যাবে। তো গো টু মার্কেট অ্যাড, এখন দেখেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে।
গো টু মার্কেট অ্যাড, এখানে ফাঁকা হয়ে গেছে। তো আমাদের লিস্ট এখন কিন্তু অ্যাড হচ্ছে। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যদি কয়েক লাইন কোড লিখি, সাধারণত মনে করেন যারা জাভাস্ক্রিপ্ট বিন্দুমাত্র পারে না তারাও কিন্তু রিসার্চ করে করে কাজ করতে পারবে। তো যখনই হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা ডায়নামিক কোনো কিছু বানাইতে হবে তখন আপনি জাভাস্ক্রিপ্ট এরকম রিসার্চ করে করে করতে পারেন। এখন আপনি এইখানে হচ্ছে যে আমি আরেকটা জিনিস আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কাজটা হচ্ছে ইন টোটালি। HTML ডিজাইন করলাম, এখানে ফর্ম নিলাম, ফর্মের ইনপুট ট্যাগ নিলাম, একটা বাটন নিলাম, বাটন টাইপ সাবমিট দেওয়া আছে তাই অটোমেটিক্যালি হচ্ছে বাটন সাবমিট হচ্ছে। তাই আমরা কী করলাম, এই ফর্মটার মধ্যে একটা আইডি নিলাম, আইডি বসালাম, আইডিটা ফর্মটাকে আমরা ধরলাম। তো ফর্মটাকে ধরার পর আমি বললাম অ্যাড ইভেন্ট লিসেনার। যখনই ফর্ম সাবমিট হবে তখন হচ্ছে এটা ইভেন্ট লিসেনার সাবমিট কাজ করবে এবং ওইটার ভিতরে একটা ফাংশন থাকবে এবং ফাংশনের ভিতরে যেটা হবে এই যাতে পেজটা রিলোড না হয় সেই জন্য হচ্ছে e.prevent ডিফল্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমরা ইনপুট এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, যেমন হচ্ছে যে আপনার document.getElement by id to do name এটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে লিস্টটাকে আমরা সিলেক্ট করলাম যেটা হচ্ছে আমাদের ইউএল। সো document.getElement by to do list আইডি নিলাম, সেই আইডিতে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা লিস্ট আইটেম এখানে ক্রিয়েট করলাম। সো document.createElement li আমরা লিস্ট আইটেমটা এখানে সিলেক্ট করে দিলাম। সো আমরা এখানে কী করলাম, লিস্ট আইটেম এখানে সিলেক্ট করে ক্রিয়েট করলাম, ক্রিয়েট এলিমেন্ট লিস্ট আইটেম ক্রিয়েট করলাম এবং লিস্ট আইটেমের মধ্যে আমরা হচ্ছে যে এখানে কন্টেন্ট দিয়ে দিলাম। কী করলাম, কোন কন্টেন্টটা, ইনপুট এলিমেন্টের ভিতরে যে কন্টেন্ট আছে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম। তো লিস্ট আইটেম অ্যাপেন্ড চাইল্ড document.create text node ইনপুট এলিমেন্ট ডট ভ্যালু, ইনপুট এলিমেন্টের ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে যে আমরা লাস্টে কী করলাম, এইখানে একটা ক্লাস দিয়ে দিলাম। বিকজ হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের এই লিস্ট গ্রুপ আইটেম ক্লাসটা যদি আমরা বসাই দিই তাহলে বুটস্ট্র্যাপের স্টাইল অনুযায়ী লিস্টটা শো করবে। তো আমরা সেখানে কী করলাম, লিস্ট আইটেম যে এলিমেন্ট আমরা ক্রিয়েট করছিলাম ওইটার মধ্যে একটা ক্লাস লিস্টে অ্যাড করে দিলাম, লিস্ট গ্রুপ আইটেম অ্যাড করে দেওয়ার পর লিস্টটাকে আমরা কী করলাম, এই যে লিস্টটা নিয়েছিলাম যেটা ছিল ইউএলটার মধ্যে অ্যাপেন্ড চাইল্ড অ্যাপেন্ড করলাম যেটা হচ্ছে এলআই চাইল্ডটাকে এখানে অ্যাপেন্ড করে দিলাম এবং সর্বশেষে ইনপুট এলিমেন্টের ভ্যালুটা আমরা ফাঁকা সেট করে দিলাম, মানে দুইটা ডাবল কোট মানে ফাঁকা। এই এখন আমাদের কাজ হচ্ছে। সো আমি চলে দিলাম গো টু মার্কেট অ্যাড টোডো হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে গো টু শপ আর মার্কেট তো সেমই, এনিওয়ে আমি রিলোড করে নেই। ফিনিশ ইউর হোমওয়ার্ক, গো টু মার্কেট। এখন আপনারা যদি চান এটার মধ্যে ডায়নামিক আরও ইফেক্ট ইউজ করতে পারেন, যে আপনারা যদি চান এখানে ডিলিট বাটন অ্যাড করে দিলেন, যখন ডিলিট বাটনে ক্লিক করবে তখন এই আইটেমটা ডিলিট হয়ে যাবে। তো এটাও কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে, খুবই সিম্পল তরিকাতে করা যায়। বেসিক্যালি এখানে হচ্ছে যে আপনাদের ক্লাস নেম তো অ্যাড করা আছে, হ্যাঁ, তো এই ক্লাসটা দিয়ে আপনি হচ্ছে এলিমেন্টটাকে সিলেক্ট করে